আসসালামু আলাইকুম। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং আমার কথা শোনা যাচ্ছে। আজকে সেটআপ দিতে একটু লেট হয়ে যাওয়ায় তোমাদের ক্লাসটা একটু লেট হয়ে গিয়েছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি খবর? সবাই কেমন আছো? আচ্ছা, আমি এখনই শুরু করব। পড়াশোনার কি খবর তোমাদের? কতদূর? আচ্ছা আচ্ছা, একটু আমি বলতেছি। হ্যাঁ, লাইভ শুরু হয়েছে সম্ভবত। কথা শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ, কার কোথাও কোনো কোশ্চেন থাকলে, কিছু জানার থাকলে আমাকে ক্লাসের শুরুতে বলতে পারো। আচ্ছা, সম্পূর্ণটা বলতে কি বোঝাচ্ছ? এটা একটু জানতে হবে আমার। SN1, আচ্ছা। হ্যাঁ, এটা সম্পূর্ণটা দিতে হবে। সম্পূর্ণটা দিয়ে তারপর তোমাকে এক্সাম্পল হিসাবে ওখানে আমি যেটা বলেছিলাম ক্লাসে, যে ওখান থেকে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে তারপর উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, যদি তোমার সম্পূর্ণ রেসিমিকরণ বলে, ওখানে কিন্তু দুইটা, একটা হলো সম্পূর্ণ, একটা হলো আংশিক। যদি সম্পূর্ণ বলে সম্পূর্ণ পর্যন্ত দিয়ে আর কিছু দিতে হবে না। আর যদি কিছু উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে তুমি দুইটাই দিবা। আর যদি বলে আংশিক, সেক্ষেত্রে শুধু আংশিকটা দিবা। এভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আংশিক, শুধু আংশিকটাই দিবা। এই, আর কারো কোনো কোশ্চেন আছে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, যেহেতু আমরা একটু গ্যাপ ছিল মাঝে কয়েকদিন। আচ্ছা, এখন তোমাদের রুটিন অনুযায়ী আবার রেগুলার আমি চেষ্টা করতেছি নেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বর্ণালীমিতির জন্য আহ, আসলে বর্ণালীমিতি সাবজেক্টে এমন বলা যায় না যে কোনবার কিরকম কোশ্চেন হয়। তবে সব থেকে বেসিক প্রশ্ন আসে তোমার ওখান থেকে দুই তিন, দুই তিন চার, চার, আর যে এখানে যে আমাদের যে এন, ছয়। হ্যাঁ, ছয় তো অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে রমন। হ্যাঁ, তিন থেকে বেশি আছে, তাহলে মেইন হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ণালীতে সেটাই বললাম যে আসলে বোঝা যায় না যে কোনবার কোন অধ্যায় থেকে কোশ্চেন দেখা যায়। তুমি রমন বর্ণালীটা বাদ দিয়ে গেলা, দেখা যায় এবার তিনটা কোশ্চেন ওখান থেকে চলে আসছে, তখন তো বিপদে পড়তে হবে হলে গিয়ে। ঠিক আছে, এই জন্য আমি পরামর্শ দিব যে হ্যাঁ হ্যাঁ, বর্ণালীমিতির ক্ষেত্রে অ্যাটলিস্ট তুমি সবগুলো অধ্যায় থেকে অ্যাটলিস্ট বিগত যে কোশ্চেনগুলো আছে অ্যাটলিস্ট এগুলো দেখে যাও। একটু মনে থাকবে না? না না না, 17 থেকে না। 17 থেকে না, আমি তোমাদেরকে 14 থেকে সাজেস্ট করব বর্ণালীমিতির ক্ষেত্রে। ঠিক আছে, ওগুলো অনেকগুলো রিপিট হয় দেখবা। 14 থেকে তো আমি বললাম, কিন্তু দেখবা যে অনেকগুলো রিপিট হচ্ছে। ওখান থেকে খুব অল্প কোশ্চেন মানে থাকবে। হ্যাঁ, তাহলে এরকম বলা যায় না যে কোন অধ্যায় থেকে আসে, কিন্তু অধ্যায় 6টা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি আসে প্রতি বছর, এইটা বলা যায়। কিন্তু বাকিগুলা থেকে ওরকম অ্যাভারেজ আসে কোশ্চেন। ঠিক আছে, এই জন্য আহ, আগে যেটা তোমার ভালো লাগে বা যে অধ্যায়টা পড়তে ভালো লাগতেছে সেইগুলো একদম A to Z শেষ করো। তারপর যেগুলো একটু কঠিন লাগতেছে ওগুলো শুধু বোর্ড, যেগুলো আসছে বোর্ডে, যেগুলো বেশিবার আসছে সেগুলো তুমি শুধু খাতায় লিখে রাখো যদি বেশি কষ্ট হয় আর কি। এই আপাতত পরামর্শ, এভাবে পড়তে থাকো। মনে থাকবে না? হ্যাঁ, কিছু কিছু ক্লাস বাকি আছে, ওগুলো আমি নিব দেখি। এখন আপাতত কোশ্চেনগুলো আমি কালেক্ট করতেছি যে কি কি বাকি আছে আর কি। ঠিক আছে, আচ্ছা আমি ক্লাস শুরু করবো এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আশা করি আহ, নিবন্ধনের ক্লাসগুলো কি সিলেবাস ধরে নিবেন? আচ্ছা। হ্যাঁ, আসলে হ্যাঁ, নিবন্ধনের ক্লাসগুলো সিলেবাস ধরেই নিব। আপাতত আমরা এইচএসসি বই থেকে বেসিক পড়তেছি। আর আজকের ক্লাসটা মূলত আমাদের অনার্স চতুর্থ বর্ষের রাসায়নিক, জৈব বিক্রিয়ার কৌশলের
অধ্যায় 4 নিয়ে আলোচনা করব, এবং যেটা গ্রুপে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এখানে আমাদের একাডেমিতে যে 5টা কোর্স আছে সেগুলোর লিস্ট এখানে আছে। তাহলে আজকে মূলত আমরা জৈব বিক্রিয়া কৌশল, এটা মূলত লাইভ কোর্স, ক্লাসগুলো লাইভ হচ্ছে আর কি। ঠিক আছে, আমি শুরু করব এখনই। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, তোমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিয়ে আসতেছি, বিভিন্ন গ্রুপে শেয়ার হয়নি এখনো। আচ্ছা, তাহলে একজন তোমরা পৃথকীকরণ সম্পর্কে বলেছিলে, তাহলে পৃথকীকরণের ব্যাপারটা হলো, পৃথকীকরণ তোমাদের যে বইটা আমি সাজেস্ট করেছিলাম শামস বই থেকে, বিগত যে কোশ্চেনগুলো আসছে যে যে টপিকস থেকে, আমি তো পড়ার নিয়ম তোমাদের আগেই বলেছি, সেই টপিকসগুলো প্রথমত হাইলাইট করবো, মানে এই টপিকস থেকে কোশ্চেন আসছে বা এই এই কোশ্চেনটা আসছে, এভাবে সব কোশ্চেন খুঁজে পাবা না, এটা স্বাভাবিক। যেগুলো পাবা সেগুলো হাইলাইট করে ফেলবে এই। তারপর ওগুলো বইয়ের টপিকস অনুযায়ী পড়বে, এগুলো এলোমেলো ভাবে পড়লে দেখা যায় তোমার মনে থাকবে না। আমাদেরকে বইয়ের টপিকস অনুযায়ী সিরিয়াল থেকে পড়তে হবে। আর এখানে যে ক্রোমাটোগ্রাফির প্রসিডিউরগুলা, যেমন কলাম ক্রোমাটোগ্রাফি আছে, এসপিএলসি আছে, এরকম এই প্রসিডিউরগুলো তুমি সংক্ষেপে মনে রাখবা, যে আসলে এইটার আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করে, আর এর ভিতরে কি কি কম্পোনেন্ট আছে, কি কি এখানে পৃথকীকরণ করা হয়, কি পদ্ধতিতে করা হয়, প্রথমে কি নেওয়া হয়, জাস্ট একবার দুইবার তিনবার এরকম করে রিডিং পড়ে যাবা শুধু। তারপর তুমি এমনিতেই দেখবা যে পুরো প্রসেসটা, অথবা তারপরও না বুঝলে ইউটিউবে সার্চ দিবা, দেখবা যে একদম সরাসরি এরকম ভিডিও আছে যে এই প্রসেসটা কিভাবে হচ্ছে, এগুলো দেখবা। আমি এরকম দেখতাম পরীক্ষার আগে, বিভিন্ন ক্রোমাটোগ্রাফি এরকম ভিডিও দেখতাম, যে আসলে বইয়ের কথাগুলো মাথায় কেন ঢুকতেছে না, আসলে বাস্তবে একটু দেখি কিরকম হয় আসলে। তাহলে এভাবে করে দেখলে দেখবা যে এগুলো খুব ইজি, খুবই সহজ লাগবে। আর অবশ্যই এই সাবজেক্টটা যতটা না সহজ মনে হয়, মার্ক উঠানো ততটাই এটা একটু কঠিন হয় আর কি, অন্যান্য সাবজেক্টের থেকে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা অধ্যায় 4 শুরু করি। আমরা অলরেডি কয়েকটা অধ্যায় আমাদের শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এটা অধ্যায়টার নাম হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এখান থেকে দেখবা যে প্রতি বছরই, গত বছর সম্ভবত কম এসেছিল একটু, যতটা আসার কথা ছিল, 2টা বা 3টা সম্ভবত আমি দেখেছিলাম পরীক্ষা আসছিল, এবং ইয়াদের থেকে দেখবো অনেক কোশ্চেন পরীক্ষা আসে। তাহলে আমরা একটু দেখি যে এখান থেকে কি কি করতে হবে আমাদের। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তাহলে এখানে মূলত সংযোজন বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছে। এখানে ইলেকট্রোফাইল কিভাবে তোমার অ্যাটাক করে এক ধরনের সংযোজন বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া অনেকগুলো প্রকারভেদ আছে, সেই সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা আছে। তাহলে আমাদের সিকোয়েন্স অনুযায়ী পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো হলো তোমার এখানে দেয়া আছে। আমি একটু সংক্ষেপে ধারণা দিই। তো প্রথমে এখানে সংযোজন বিক্রিয়াটা কেন হয়? এটার কারণটা কি? এটা এখনো তোমাদের অনার্সে মানে চতুর্থ বর্ষে সম্ভবত আসে নাই, বা আসতে পারে অনেক আগে। এটা প্রথম বর্ষের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আসে প্রথম বর্ষে। তারপর মার্কোনিকভের রুলস এবং বিপরীত নীতি, এটা টিকা হিসেবে আসে এবং কোশ্চেনও আসে এটা থেকে, এবং এদের প্রয়োগ এটা লাগবে। তারপর অ্যালকিনের হ্যালোজেন সংযোজন, অ্যালকিনের যে বিভিন্ন ধরনের সংযোজন আছে তার ভিতরে একটা হলো হ্যালোজেন সংযোজন, যে ব্রোমিনেশন, ক্লোরিনেশন, এদের কৌশল, স্টিরিয়েশন, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে বেশ কয়েকটা কোশ্চেন বারবার পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে আজকে আমি এই 3টা টপিকস নিয়ে আলোচনা করার ট্রাই করব, বাকিগুলো আমরা ধাপে ধাপে এই অধ্যায় থেকে দেখবো। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু অধ্যায়টা সম্পর্কে ধারণা দিয়ে নিলাম। আচ্ছা, এটা অধ্যায়টা আমার নোট করা আছে, আমি সেখান থেকেই দেখাই তোমাদের। ইওয়ান ই টু আমাদের হয়ে গিয়েছিল, অনেক বড় অধ্যায় ছিল। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম জিনিসই নোট করা ছিল আমাদের। এটা আমরা পরে দেখবো, 3 অধ্যায়, অধ্যায় 4। হ্যাঁ, আচ্ছা, তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো একটু শেয়ার করে দিতে পারো। এখানে আমি একটু হাতে লিখেছি সুন্দর করে, জিনিসটা একটু অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু আমি সবকিছু বলে দিব। আচ্ছা, তাহলে দেখো,
আমরা দেখি যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা আসলে কি। তাহলে যে সংযোজন বিক্রিয়ায় কোনো ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকর, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এগুলো তো আমরা আগেই পড়েছি, এগুলো সম্পর্কে আশা করি এখন সবার আইডিয়া হয়ে গেছে। বিকারক সাবস্ট্রেট, সাবস্ট্রেট কারা? ইলেকট্রন সমৃদ্ধ অণু বা আয়ন আমরা বলতে পারি, তাহলে তাদেরকে বলা হয় সাবস্ট্রেট। এর সাথে সরাসরি যুক্ত হয়ে দ্রুত যৌগ গঠন করে, মানে সাবস্ট্রেটের সাথে সে যুক্ত হয় এক ধরনের এডিশন, এক ধরনের কম্পোনেন্ট বা এক ধরনের যৌগ বা এডিশন রিয়াকশন এখানে তৈরি হয়, বা সংযোজন আমরা সব বাংলায় বলতে পারি। আর সংযোজন বিক্রিয়ার ফলে যে প্রোডাক্ট হয় সেটাকে বলা হয় দ্রুত যৌগ গঠন করে, তাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট কমার্কের জন্য। তারপর আমরা দেখি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিশিষ্ট সাবস্ট্রেট অণুতে ঘটে, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তাহলে আমাদের মনে রাখতে হবে যেসব যৌগের ভিতরে দ্বিবন্ধন আছে অথবা যেসব যৌগের ভিতরে ত্রিবন্ধন আছে তাদের আহ, তাদের মানে তাদের ভিতরেই তোমার কি হয়, যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা হয়, মানে ইলেকট্রোফাইলটা এসে তাদেরকে অ্যাটাক করতে পারে। আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে যে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে, কারণ এদের দুর্বল পাই ইলেকট্রনের উপস্থিত থাকে। আর অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, এখানে কোনো পাই বন্ধন থাকে না। দ্বিবন্ধন থাকলে সেখানে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। ত্রিবন্ধন থাকলে সেখানে দুইটা পাই থাকে, একটা সিগমা থাকে। তার মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াটা ঘটে। তার মানে আমাদের যত ধরনের অ্যালকিন এবং অ্যালকাইন আছে তাদের ভিতরে সংযোজন বিক্রিয়াটা ঘটতে পারে। তাহলে এখানে আমি সংক্ষেপে লিখেছিলাম যে সংযোজন বিক্রিয়াটা আসলে কত প্রকারের, এটা তোমাদের বইও আছে, কত প্রকারের কি কি। তাহলে আমি একটু বই থেকেও দেখাই, এখানে বই থেকে একটু ক্লিয়ার দেখা যাবে যেহেতু স্ক্রিনে দেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে অ্যালকিনকে হাইড্রোজেনেশন করলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে এখানে জাস্ট একদম পুরো অধ্যায়ের যে কয় ধরনের বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলোর একটা সংক্ষেপে একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে, মানে মানে বিক্রিয়াগুলো কয়ভাবে হতে পারে, কোনটার প্রোডাক্ট কি হবে, কোনটার সাথে কি যোগ করলে কি তৈরি হবে, এই জিনিসটা এখানে। তাহলে এইটা কিন্তু আমাদের জন্য জরুরি, এটা একটু আমাদেরকে ভালোভাবে প্রথমে এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো হাইড্রোজেনেশন করলে মানে এটার সাথে যদি আমরা পানি যোগ করি, আচ্ছা অনেকে কমেন্ট করেছে নিবন্ধনের জন্য ক্লাসগুলো ফ্রি ক্লাস চাই। আচ্ছা, হ্যাঁ ফ্রি ক্লাস অলরেডি আমরা নিয়েছি, আমরা প্রায় 4টার মতো ফ্রি ক্লাস দেওয়া আছে, সামনে আরো ফ্রি ক্লাস আসবে। কিন্তু যেহেতু এটা পেইড কোর্স, এখানে সবগুলো ক্লাসের অ্যাক্সেস পেতে হলে তোমাকে ভর্তি হতে হবে। কিন্তু অবশ্যই আমরা ফ্রি ক্লাস নিব, শনিবার সম্ভবত আর একটা ফ্রি ক্লাস আছে। তারা একজন গ্রুপে গুগল মিটে জয়েন রিকোয়েস্ট দিয়েছে। 7 কলেজের 3য় বর্ষের জন্য সবগুলো কোর্স করান। আচ্ছা, না আসলে 7 কলেজের জন্য এখনো আলাদাভাবে কোর্স শুরু করিনি, তবে আমাদের একাডেমিতে 7 কলেজের স্টুডেন্টরা ভর্তি আছে। দেখা যায় কিছু কিছু সাবজেক্ট তোমাদের অনার্সের সাথে বা মানে ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে মিল আছে, মানে টপিক্সের মিল আছে, সেগুলা তোমরা চাইলে করতে পারো। যেমন বর্ণালিমিতি, 3য় বর্ষের বর্ণালিমিতি ওখানে মিল আছে। এইগুলা মানে আমাদের কাছে পাবে এবং আলাদাভাবে আর কি নেই 7 কলেজের জন্য। আচ্ছা, হ্যাঁ তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তোমাদের পরিচিত যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই আশা করি উপকৃত হবে। আচ্ছা, তারপর হাইড্রোজিনেশন। হাইড্রোজেনেশন মানে এখানে হাইড্রোজেনের সংযোজন ঘটাতে হবে, মানে H2। তাহলে এখানে আমরা অ্যালকেন পাবো, তাহলে কোনটা কি সংযোগ করলে কি পাবো সেই জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে, একটু লেট হবে আজকের ক্লাস। তোমরা কারো যদি একটু সমস্যা হয় বা ঘুম পায়, তোমরা পরবর্তীতে রেকর্ড দেখে নিতে পারবে। এটা রেকর্ড থেকে যাবে, ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর হাইড্রোক্সিলেশন। এই নামগুলো একটু মানে কাছাকাছি, অনেক সময় অনেকের ভুল হতে পারে। তাহলে প্রথম আমরা হাইড্রেশন, তাহলে এখানে এটা পানির রিলেটেড, আমরা মানে নাম শুনে বুঝতে পারি। তবে হাইড্রোজিনেশন মানে এখানে হাইড্রোজেনকে সংযোজন করা হবে এখানে। আম, তাহলে এখানে হবে অ্যালকেন তৈরি হবে। আর প্রথমটা কি হয়েছিল, হাইড্রেশন করলে অ্যালকোহল রিলেটেড একটা যৌগ তৈরি হবে। মানে এখানে জাস্ট একটা বেসিক স্ট্রাকচার দেখানো আছে, মানে এর সাথে বিভিন্ন তোমার গ্রুপ বা এখানে মূলক এখানে যুক্ত হতে পারে, এই যে তার হাতগুলা খালি আছে, কিন্তু এই স্ট্রাকচারটা থাকবে, তার সাথে অন্যান্য কম্পোনেন্ট যুক্ত হবে। তারপর হাইড্রোক্সিলেশন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা একটা ধরনের জারণ বিক্রিয়া। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে এই ধরনের মানে বিক্রিয়ায় এখানে একটা ডাই অল তৈরি হয়।
দুইটা এই যে ওএইচ গ্রুপ এখানে থাকে, এটা হলো ডাইওয়াল। তারপর এখানে আছে হাইপোহ্যালাস অ্যাসিড সংযোজন, HOX সংযোজন। তাহলে এটা থেকে উৎপন্ন হয় হ্যালোহাইড্রিন। ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমাদের জেনে রাখতে হবে। তারপর হলো হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। এটা থেকে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, এক্স এর পরিবর্তে যে কোনো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো এখানে কেউ হতে পারে। আচ্ছা, তারপর হাইড্রোজিনেশন। একটা একটা আমরা পড়েছি, আমরা সরি এটা হ্যালোজেনেশন, একটা পড়ছি হাইড্রোজিনেশন, হাইড্রোজেন সংযোজন, একটা হ্যালোজিনেশন, এটা হলো হ্যালোজেন সংযোজন। দুইটা এখানে হতে পারে ব্রোমিন, Br2, Cl2, এরকম হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন যুক্ত হতে পারে। তাহলে এখানে একটা ডাই হ্যালাইড তৈরি হয়। আগে আমাদের জানতে হবে কোন বিক্রিয়ায় কি তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর ইপোক্সিডেশন, ইপোক্সিডেশনে ইপোক্সাইড তৈরি হবে, পরে ওইটা আরো বিক্রিয়া করলে ওইটা থেকেও ডাইঅল পাওয়া যাবে। তারপর আরো কিছু আছে, ওজোনোলাইসিস, এইগুলা মাঝে মধ্যে পরীক্ষায় বিক্রিয়া হিসাবে আসে, যে অ্যালকেন দিয়ে তোমাকে একটা অ্যারো চিহ্ন দিয়ে বলবে যে এখানে উৎপাদ কি হবে, এরকম একটা পরীক্ষা আছে। সেই জন্য এই ফ্লো চার্টটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো ওজোনোলাইসিস বিক্রিয়া, এখানে কার্বনিল যৌগ পাওয়া যায়। তাহলে এই হলো আমাদের এই অধ্যায়ের বেসিক যে বিক্রিয়া সম্পর্কে আলোচনা। আচ্ছা, তারপর একটু আমাদের শুরুতেই জেনে নিতে হবে, যেহেতু আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া পড়ব, এখন আমাদের একটু সংক্ষেপে জেনে নিতে হবে যে আসলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কেন হয়। পরীক্ষা আসতেই পারে খ মার্কে। এমন না যে প্রতি বছর একদম সবকিছুই বিগত সাল থেকে হুবহু দিবে। কিছু কোশ্চেন স্যাররা কিন্তু নিজেরাও এখানে তারা ইনপুট দিতে পারে। কোশ্চেন বিগত সাল থেকে আসলে সবার জন্যই সহজ, কিন্তু একটু যদি তারা বই থেকে কোশ্চেনগুলো দেয়, তাহলে একটু সবার জন্য, যারা বই না পড়বে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, আর সাজেশন যারা ফলো করবে তাদের জন্য তো পুরোপুরি বিপদ আসবে, বিশেষ করে যে বর্ণালীমিতি আর বিক্রিয়া কৌশল যদি কেউ ফলো করে আর কি। আমি শুরুতেই সবাইকে সাবধান করছি। আচ্ছা, তারপর দেখো আমরা জানি, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় কার্বনই sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে। আচ্ছা, এটা আমি সংক্ষেপে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, যে আমরা জানি কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকে তখন তিনটা করে এখানে sp2 হাইব্রিড অরবিটাল থাকে। তাহলে sp2 হাইব্রিড অরবিটালের পর প্রত্যেক কার্বন একটি করে অসংখ্যই, তাহলে sp2 তিনটা থাকে, ধরো এই যে এখানে তিনটা sp2, এই যে দুইটা আর একটা আছে এখানে, এই যে তাহলে টোটাল তিনটা থাকে, তিনটা করে sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে। তারপরে sp2 গঠন করার পরে এখানে একটা থেকে যায় অসংকরিত হাইব্রিড অরবিটাল, বা সরি অসংকরিত অরবিটাল থেকে যায়, সেটা হলো 2p-z বা 2p অরবিটাল আমরা বলতে পারি। তাহলে এই যে 2p অরবিটাল দ্বয়, তারা কি করে সামনাসামনি অধিক্রমণ করে, আমি একটু নিচে দেখাচ্ছি, এখানে চিত্র দেখলে এই লেখাগুলো সব আমি মানে নিজে বলতেছি আমি সংক্ষেপে, তোমরা রিডিং পড়লে একবার বুঝে যাবে এগুলা। তাহলে এরা আবার কি করে সামনাসামনি তোরে পাশাপাশি অধিক্রমণ করে, সামনাসামনি তো এটা সিগমা হবে। তাহলে এই যে অসংকরিত অরবিটাল দ্বয় তারা পাশাপাশি অধিক্রমণ করে এখানে একটা পাই বন্ধন তৈরি করে। আর এখানে যে sp2 দুইটা ছিল, এই কার্বনের একটা sp2, এই কার্বনের একটা sp2 সংকর অরবিটাল, তারা আবার পরস্পর অধিক্রমণ করে সামনাসামনি এখানে একটা সিগমা বন্ধন তৈরি করবে। আর অসংকরিত, যেটা অসংকরিত মানে যেটা সংকরায়নে অংশগ্রহণ করে নাই, যেটা তোমার এখানে ইলেকট্রন আছে কিন্তু সে মূল যে সংকর বা হাইব্রিড অরবিটাল সে অংশগ্রহণ করে না, সে এখানে মানে আলাদাভাবে রয়ে গেছে অসংকরিত অবস্থায়। তাহলে তারা আবার অসংকরিত, তারা আবার দুইজন মিলে একটা পাই বন্ধন গঠন করবে। তাহলে এভাবে করে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিশিষ্ট যে যৌগগুলো আছে, যে অ্যালকিন অথবা অ্যালকাইন, এদের ভিতরে এরকম করে অসংকরিত অরবিটালগুলোর ভিতরে অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন তৈরি হয়। আর পাই বন্ধনে আমরা জানি পাই ইলেকট্রন থাকে। আর পাই ইলেকট্রনগুলো এরা খুব সহজলভ্য হয়, এবং এরা এই পুরো যৌগের উপরে ইলেকট্রন মেঘ আকারে অবস্থান করে। তাহলে এখানে এই যে এটা দুর্বল বন্ধন হয় পাই বন্ধন, এটাও মনে রাখবা। তাহলে এই যে দেখো এখানে গাঢ় কালারের যে কালো কালারের যে এখানে বন্ধনটা দেখানো হচ্ছে, এটা মূলত এখানে এক ধরনের পাই বন্ধন। তাহলে এই পাই বন্ধন ইলেকট্রোফাইল যারা আছে, আবারও বলতেছি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল যারা আছে তারা হলো ইলেকট্রন লাভার, মানে ইলেকট্রন আকর্ষী বিকারক, মানে তারা ইলেকট্রনকে পছন্দ করে। যেখানে ইলেকট্রন বেশি থাকবে সেখানে তারা গিয়ে অ্যাটাক করবে। এই কথাগুলাই এখানে বিস্তারিত তারা ব্যাখ্যাভাবে অনেক ভাবে বর্ণনা করছে, আমি যেগুলো বলতেছি এগুলাই। আচ্ছা, তাহলে সে কি করবে, এখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করে এখানে সে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা এটা নিচে দেখাচ্ছে, এই যে ইলেকট্রোফাইল এখানে অ্যাটাক করতেছে, অ্যাটাক করে সে এখানে এসে যুক্ত হয়ে যাবে কার্বনের সাথে। এভাবে করেই মূলত ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াগুলা হচ্ছে। মেইন কারণ হলো ইলেকট্রনের সহজলভ্যতা, মানে ইলেকট্রনটা এখানে খুব সহজে পাওয়া যায়। একটা মেঘ আকারে অবস্থান করতেছে, ইলেকট্রনগুলো ওখানে ঘনত্ব বেশি আছে, তাহলে খুব সহজে ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আক্রমণ করে ওখানে সে গিয়ে যুক্ত হয়ে যেতে পারে। তাহলে এভাবেই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়।
আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। তারপর এখন তুমি একবার বইয়ের যে রিডিং গুলো আছে, তারা আমি যা যা বললাম তারাই এখানে এই যে বলছে, এই সিগমা দুর্বল পাই, সিগমা থেকে দুর্বল পাই বন্ধন, এই যে এগুলো কথা বলছে। তারপর এখানে অ্যালকিন দ্বিবন্ধন এর সমতলে বিন্যস্ত আর পাই ইলেকট্রন মেঘরূপে অবস্থান করে, ফলে এখানে খুব সহজে অ্যাটাক করে এখানে সংযোজন বিক্রিয়া ঘটাতে পারে। এই আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর এখানে পরবর্তীতে এখানে কিছু কৌশল দেখানো আছে। কৌশলটা তো মনে হয় যে তোমাদের পরীক্ষা আসে নাই। ওই কৌশলটা প্রথমে বিকারকটা ভেঙে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়। তারপর যেহেতু এটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফাইলটা সে এই যে দ্বিবন্ধনের এখানে অ্যাটাক করবে। দ্বিবন্ধন মানে এখানে বোঝাচ্ছে যে এখানে যে পাই ইলেকট্রন মেঘ থাকে সে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করে সে এটার সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে পরের ধাপে এখানে ইলেকট্রোফাইল যুক্ত হলে পরের ধাপে নিউক্লিওফাইল হিসাবে এসে আবার এখানে অ্যাটাক করবে, যে কার্বনটা আছে নিউক্লিওফাইল অ্যাটাক করে এখানে আবার নিউক্লিওফাইল যুক্ত হবে, এখানে ইলেকট্রোফাইল থাকবে, এভাবে করে একটা দ্রুত যৌগ গঠন করবে। আচ্ছা, তারপর আমরা একটা বাস্তব এখন একটা উদাহরণ দেখি যেটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা, এখানে আমরা আহ, এটা আমরা দেখি, মার্ক নিকব চলে আসছে। আচ্ছা, আচ্ছা, আগে আমাদের একটু রুলসটা জেনে নিতে হবে, মার্ক নিকবের যে রুলস। আচ্ছা, এটা একটু জেনে নিতে হবে আমাদের সংক্ষেপে। আচ্ছা, মার্ক নিকব জিনিসটা কি, আসলে কেন আসলে এই রুলসটা আসলে তোমরা প্রথম বর্ষে এগুলো পড়ে আসছো, যেহেতু চতুর্থ বর্ষে আমি একটু ধারণা দিচ্ছি তোমাদের, তাহলে এটা পরীক্ষা আসতে পারে, অনেক সময় আসে এগুলা। আচ্ছা, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারক যেমন হ্যালোজেন অ্যাসিড বিক্রিয়া ঘটালে দুটি ভিন্ন অ্যালকাইল হ্যালাইড পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হ্যালোজেন অ্যাসিড অথবা আমরা বলতে পারি হাইড্রোজেন হ্যালাইড। আচ্ছা, তাহলে অপ্রতিসম অ্যালকিন যারা আছে, অপজিশন অ্যালকিন তাদের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া ঘটালে এখানে দুইটা প্রোডাক্ট বা দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, ভিন্ন ভিন্ন অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয় দুটি। এখন এখানে দুইটা উৎপন্ন তো হয়েছে, এখন এখানে কোনটা বেশি হবে আর কোনটা কম হবে, এখন কোনটাকে আমরা প্রধান উৎপাদ ধরবো কোনটাকে অপ্রধান উৎপাদ ধরবো, এই যে এখন এইটা নিয়ে একটা কনফিউশন, এই কনফিউশনটা দূর করার জন্যই এই যে বিজ্ঞানী মার্ক নিকব সে একটা সূত্র আবিষ্কার করছে যে কিভাবে আমরা চিনবো যে আসলে কোনটা এখানে প্রধান উৎপাদ হিসাবে গণ্য হবে। ঠিক আছে, এইটাই মূলত মার্ক নিকবের মেইন কনসেপ্ট বা মেইন রুলস। এখন তার সূত্রটা একটু আমরা দেখি, তো এখানে তার সম্পর্কে বিস্তারিত এখানে ইতিহাস বলা আছে, ইতিহাস স্কিপ করলাম, বইতে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, বিবৃতিটা আমরা দেখি যে অপ্রতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারক মানে যার দুইটা মেরু থাকবে, আর যারা এখানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, যেমন এখানে একটা আমরা হাইড্রোজেন HCl নিছি, হাইড্রোজেন ক্লোরাইড, এখানে আমরা দেখলাম যে ক্লোরিন যে আছে, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে অনেক বেশি। তাহলে সে স্বভাবতই কি করবে, ইলেকট্রন জোড় সে নিজের দিকে টেনে নিয়ে যেতে চাবে, সেক্ষেত্রে তার এখানে আংশিক ঋণাত্মক এখানে আংশিক ধনাত্মক, তাহলে এটা একটা আমরা পোলার যৌগ বলতে পারি। এই ধরনের পোলার বিকারক যারা আছে, হাইড্রোজেন হ্যালাইড, তারপর এই জন্য বিভিন্ন ধরনের পোলার বিকারক যারা আছে, তারা সংযোজন বিক্রিয়াকালে, মানে যখন তারা এরকম সংযোজন বিক্রিয়া ঘটে তখন কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু দ্বয়ের যে কার্বন পরমাণুতে, এই যে দ্বিবন্ধন এখানে আছে খেয়াল করতে হবে, এই যে দ্বিবন্ধনের যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সর্বনিম্ন, মানে যেখানে হাইড্রোজেন কম, বিকারকের ঋণাত্মক অংশ প্রধানত সেই কার্বনে যুক্ত হয়। মানে এই আমরা একটু দেখি, এখানে এখানে দুইটা গ্রুপ আছে, এখানে মূলত এই দুইটা গ্রুপ হিসেবে আছে, আর এখানে দুইটা কি আছে, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে। তার মানে এখানে হাইড্রোজেন কম কোন কার্বনে, এই কার্বনে হাইড্রোজেন কম। তাহলে এখানে দেখো এই কার্বনে হাইড্রোজেন নেই কিন্তু দুইটি অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, আর এই কার্বনে দুইটি হাইড্রোজেন রয়েছে কিন্তু কোনো অ্যালকাইল গ্রুপ নেই। তাহলে এখন বলছে এইটার যে ঋণাত্মক অংশ, সেই ঋণাত্মক অংশ যে কার্বনের সাথে হাইড্রোজেন কম সেই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে ঋণাত্মক কে এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে সে আংশিক ঋণাত্মক হবে, আর হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। তার মানে এখানে ক্লোরিন গিয়ে এই কম যে হাইড্রোজেন বিশিষ্ট যে কার্বনটা আছে তার সাথে গিয়ে যুক্ত হবে। আর এইটা গণনা করা যাবে না এই হাইড্রোজেনটা, কারণ এটা একটা এখানে অ্যালকাইল গ্রুপ হিসেবে আছে, এই যে CH3 অ্যালকাইল গ্রুপ হিসেবে আছে, এইটা সরাসরি দুইটা আছে, তাহলে এটা হাইড্রোজেন বেশি আছে, তার মানে এটা যুক্ত হবে না। আর বাকি অংশটা মানে ধনাত্মক অংশটা গিয়ে অন্য যে কার্বন আছে সেইটায় চলে যাবে। এই তাহলে এখন আমরা দেখি যে এই যে CH3 তারপর এই ক্লোরিনটা এই কার্বনের সাথে চলে আসলো, আর এক মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে যখন এরা এসে যুক্ত হবে, আর এই কার্বনটা এই কার্বন
আর এখানে দুইটা হাইড্রোজেন আগে ছিল, আর সাথে আরো একটা হাইড্রোজেন এখানে অ্যাড হয়েছে, তার মানে হয়েছে CH3। এইভাবে করে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন তৈরি করছে। তাহলে মার্কনিকোভের সূত্রটা কি সংক্ষেপে? দ্বিবন্ধনের দুইটা তো কার্বন দ্বিবন্ধনে থাকবে, যার সাথে হাইড্রোজেন কম, এখানে যে পোলার বিকারক থাকবে তার ঋণাত্মক অংশ তার সাথে গিয়ে যুক্ত হবে, আর যার সাথে হাইড্রোজেন বেশি আর তার সাথে গিয়ে ধনাত্মক প্রান্তটা যুক্ত হবে। এভাবে করে আমরা সংক্ষেপে মার্কনিকোভের সূত্রটা বর্ণনা করতে পারি। আচ্ছা, হ্যাঁ, যারা যুক্ত হয়েছো, আশা করি তোমরা আজকের ক্লাসটা থেকে আশা করি তোমরা উপকৃত হবে। এবং এখানে আজকে যে কয়টা কোশ্চেন বা যে কয়টা কনসেপ্ট দেখাবো, এগুলো সবকিছুই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যারা চতুর্থ বর্ষে আসো বিশেষ করে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই কনসেপ্টটাই যে মার্ক নিকব, এটা প্রথম বর্ষে যারা আছো, দ্বিতীয় বর্ষে যারা, সবার জন্য এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং এটা দরকার হয় আর কি। আচ্ছা, গেল মার্ক নিকবের সূত্র। তারপর এখানে কিছু উদাহরণ দিয়ে দেখাইছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। অনেক সময় আসে এই বিক্রিয়াটা দিয়ে বলবো যে এখানে কি তৈরি হবে, এগুলো বিক্রিয়ার জন্য পড়ে রাখতে পারো। আচ্ছা, তাহলে আগে আমরা মূল কনসেপ্টটা জানতে হবে আর কি। আচ্ছা, তাহলে এইটা একটু দেখে চাকরিক যৌগতা মিথাইল সাইক্লোহেক্সিনের ক্ষেত্রে, তাহলে এখানে কি হয়েছে? এখানে সব থেকে এইটা এইচ বিআর, তার মানে এইটা হলো তার ঋণাত্মক অংশ, এইটা হলো ধনাত্মক অংশ, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। তার মানে ঋণাত্মক অংশটা যাবে কোথায়? যে কার্বনের সাথে হাইড্রোজেন কম। তাহলে এই কার্বনের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন, এখানে কি আছে? এখানে সিএস থ্রি একটা গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ আছে। তার মানে এই কার্বনটা দেখি, এই কার্বনটা আছে, একটা হাইড্রোজেন আছে। এই কার্বনে একটি হাইড্রোজেন, আর একটি হাইড্রোজেন ও একটি অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এই কার্বনে। এই গ্রুপ এখানে আছে, আর একটা হাইড্রোজেন আছে। আর এই কার্বনে হাইড্রোজেন নেই, দুটি অ্যালকাইল গ্রুপ, এই একটা আছে আর এখানে আরো একটা আছে। আচ্ছা, তার মানে যে এই কার্বনে যেহেতু হাইড্রোজেন নেই, সেহেতু ব্রোমিনটা এসে এই কার্বনে যুক্ত হয়েছে। এই যে দেখো, ব্রোমিনটা এই কার্বনে যুক্ত হয়েছে, আর এই যে হাইড্রোজেনটা সে এসে এখানে যুক্ত হয়েছে। আর এখানে যখনই যুক্ত হবে তখন তার এই দ্বিবন্ধনটা ভেঙে গেছে, দেখো দ্বিবন্ধনটা ভেঙে গেছে। আর এখানে এটা না দেখালেও হয়, চাইলে দেখানো যেতে পারে আর কি, CH2। ঠিক আছে, এটা বেনজিন সাইক্লোহেক্সেন স্ট্রাকচার রাখলে এটা না দেখালেও হয়, যেখানে CH2 আছে আর কি কর্নারে। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা বের করার ট্রাই করব যে কিভাবে আসলে জিনিসগুলো হয়। আচ্ছা, তারপর আমি একটু নোট থেকে দেখাই এখানে। তাহলে এখানে এটা সুন্দর করে নোট করা আছে, তোমরা এখানে যতটুকু আছে আপাতত তোমাদের এটুকু উঠাবা। এখানে সুন্দর করে দেয়া আছে বইয়ের, ওইটি সাজিয়ে দেওয়া আছে এখানে। তারপর এখানে বিপরীত মার্কনিকভ নীতি পড়ার আগে আমরা একটু মার্কনিকভের একটা প্রয়োগ দেখে আসি, বা এখানে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে যে অপ্রতিসম অ্যালকেন ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া মার্কনিকভ সূত্র অনুসারে ঘটে, ব্যাখ্যা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অপ্রতিসম অ্যালকেন ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া মার্কনিকভ সূত্র অনুসারে ঘটে। অপ্রতিসম অ্যালকেন, আচ্ছা একটু ধরো, এখানে এখানে অ্যালকিন হবে কোশ্চেনটা, অপ্রতিসম অ্যালকিন হবে। আচ্ছা, ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া মার্কনিকভ সূত্র অনুসারে কেন ঘটে, বিস্তারিত ব্যাখ্যা করতে বলছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে আমরা এখানে শুরুতে এখানে মার্কনিকভ সূত্র আমি এটা লিখে নিই। আর এখানে শুরুতে মার্কনিকভের সূত্রটা লিখে নিতে হবে এই কোশ্চেন আনসার করার জন্য। তারপর আমরা একটা এক্সাম্পল দেখাবো এখানে। এই যে একটা বিক্রিয়া আমি দেখাইছি, এখানে দেখো 2 মিথাইল প্রোপিনের। তারপর এখানে একটা মধ্যবর্তী ধাপ তৈরি হয়েছে, যেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, যেটা হলো অধিক স্থিতিশীল। সেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে ব্রোমিন এসে অ্যাটাক করে আবার এখানে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড তৈরি করেছে। তাহলে একটা বিক্রিয়া আমি এখানে মানে একদম মধ্যবর্তী ধাপ সহ একটা বিক্রিয়া এখানে দেখিয়েছি। ঠিক আছে, যে মার্কনিকভের শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে প্রথম ধাপে আমরা এখানে দেখো, এখানে দুইটা পার্ট, এইচ প্লাস আর বিআর মাইনাস। যখন এইচ বিআর, এটা একটা পোলার বিকারক, এইচবিআর হাইড্রোজেন, যে ব্রোমাইড, এখানে এটা একটা পোলার বিকারক। তাহলে এখানে দুইটা অংশে যদি ভাগ হয় তাহলে এইটা হবে ঋণাত্মক, এইটা হবে ধনাত্মক। তাহলে ধনাত্মকটা যুক্ত হবে কার সাথে? যেখানে হাইড্রোজেন বেশি আছে। আর ঋণাত্মকটা যুক্ত হয় যেখানে হাইড্রোজেন কম আছে। আমরা এটা কিন্তু আগেই দেখেছি।
তাহলে এখানে হাইড্রোজেনটা এখানে এই কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, কারণ এখানে প্রথমে এই যে এইটার হাইড্রোজেন বেশি আছে, তার মানে এখানে দেখো সিএইচ আগে ছিল সিএইচ টু, একটা হাইড্রোজেন এখান থেকে চলে আসার পর এখানে হয়েছে সিএইচ থ্রি। আর ব্রোমিনটা এখান থেকে ইলেকট্রন জোড় নিয়ে, বন্ধন জোড় ইলেকট্রন নিয়ে সে চলে যাবে, তখন তার চার্জ হয়ে যাবে বিআর মাইনাস। তারপর এখানে সে কি করবে, এখান থেকে যখনই এই হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হবে, তখনই এখানে দ্বিবন্ধনটা এখান থেকে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কার্বনের, এই যে কার্বনের এখানে ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হবে, বা কিছুটা সে ধনাত্মক চার্জে চার্জিত হবে কিছুক্ষণের জন্য, বা মানে আমরা বলতে পারি যে মধ্যবর্তী একটা অবস্থা সে এখানে তৈরি করবে। আচ্ছা, তখন সে কি করবে, এখানে যে বিআর মাইনাস এখান থেকে যে আলাদা হয়ে গেছিল, সে ব্রোমিন খুব দ্রুত আবার এই যে এই কার্বনকে অ্যাটাক করে এর সাথে গিয়ে যুক্ত হয়ে এই যে ফাইনাল প্রোডাক্ট এখানে তৈরি করবে। এটাই মূলত এই যে মার্ক-নিকোবের রুলস। তাহলে এখানে যেহেতু এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, বা হাইড্রোজেন যেখানে কম আমরা জানি সেখানে ঋণাত্মকটা যুক্ত হয়, তাহলে এই জন্য এই কার্বনের সাথেই কিন্তু এটা যুক্ত হবে। আর এইটার বেশি আছে বিধায় এটা ধনাত্মক প্রান্তটা এর দিকে গেছে। জাস্ট একটা একটু উল্টো, ধনাত্মক যাবে যেখানে বেশি হাইড্রোজেন আছে, ঋণাত্মক যাবে যেখানে কম হাইড্রোজেন আছে। আর এই দুইটা তো এখানে গ্রুপ। আচ্ছা, তারপর এখানে একটু আমাদের ব্যাখ্যা লিখতে হবে যে কেন আর আসলে জিনিসটা হলো। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে জাস্ট ব্যাখ্যা আকারে দেওয়া আছে, যে টু মিথাইল প্রোপিনের সাথে এসবিআর এর ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় প্রথম ধাপে হাইড্রোজেন ব্রোমাইডের ধনাত্মক অংশ প্রোটন H প্লাস সিয়নকে আক্রমণ করে, কারণ সিয়নে দুইটা হাইড্রোজেন রয়েছে, সি2 তে কোনো হাইড্রোজেন নেই। জাস্ট এগুলোই জাস্ট এখানে ব্যাখ্যা আকারে দেওয়া, আর কিছুই না। তবে বরং অ্যালকাইল গ্রুপ রয়েছে। আচ্ছা, এবং আক্রমণের ফলে স্থিতিশীল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এরূপ আক্রমণের ফলে এখানে একটা কি হয়, 3 ডিগ্রি একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি হয়। আচ্ছা। আচ্ছা, এখন পরবর্তী ধাপে দেখো, এই ধাপে ব্রোমাইড আয়ন নিউক্লিওফাইল, তাহলে ব্রোমাইড আয়নটা এখানে মূলত নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে। নিউক্লিওফাইলের কাজ কি, নিউক্লিওফাইলের কাজ হলো যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেখানে সে অ্যাটাক করতে পারে, বা অ্যাটাক করে আর কি। তাহলে নিউক্লিওফাইল খুব সহজে দ্রুত স্থিতিশীল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়, তাহলে এটার পুরোটা একটা কার্বোক্যাটায়ন, এটার সাথে যুক্ত হয় সে একটা টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড নামে একটা, সরি বিউটাইল ব্রোমাইড, যেহেতু এখানে ব্রোমিন আছে, HCl থাকলে এখানে হয়তো বিউটাইল ক্লোরাইড। আচ্ছা, টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড গঠন করে। অন্যদিকে প্রোটন সি2 তে সি2তেও আক্রমণ করতে পারে। আচ্ছা, এখন কথা হলো এই যে প্রোটনটা, এই যে এইচ প্লাসটা এখন আমি এইটাকে সিয়ন, এইটাকে সিয়ন ধরছি, এখন শুধু সিয়নই কেন আক্রমণ করলো, সি2তে তো আক্রমণ করতে পারতো। তাহলে এখানে এইটাই এখানে আবার শেষে ব্যাখ্যা করতে হবে যে যে প্রোটনটা সি2 তে আক্রমণ করতে পারে, কিন্তু আক্রমণে কম স্থিতিশীল কার্বোক্যাটায়ন বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, কিন্তু আইসোবিউটাইল ব্রোমাইড গঠিত হয় না। তাহলে এখানে যেহেতু 2 ডিগ্রি হয়েছে, 2 ডিগ্রি হইলে এখানে আর পরবর্তী ধাপটা আর হবে না এখানে। এটা হলো কম স্থিতিশীল। আচ্ছা, তাহলে এটাই বলছে যে হাইড্রোজেন এখানে চাইলে 2 নম্বর কার্বনকে অ্যাটাক করতে পারে, এটা একটু বিক্রিয়া দিয়ে দেখাই দিতে পারো চাইলে। অ্যাটাক করে এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করেছে। তাহলে এই যে দেখো এখানে সিএইচ টু ছিল, আর এখানে গিয়ে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর পরবর্তী ধাপটা হবে না বিধায় এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে এই জিনিসটা লিখে দিয়েছি, এই আর কিছুই না। তাহলে আইসোবিউটাইল ব্রোমাইড গঠিত হয় না, কারণ এখানে এটা হলো কম স্টেবল বা কম স্থিতিশীল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যেহেতু এখানে প্রথম ধাপে এই সি1-এ আক্রমণ করলে স্থিতিশীল কার্বোক্যাটায়ন পাওয়া যায়, তাহলে স্বভাবতই সে সি1-এ গিয়েই বেশি অ্যাটাক করবে। এই হলো আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার, যে অপরিসম অ্যালকিন এবং হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন হ্যালাইড বললে এখানে আমরা চাইলে হাইড্রোজেন ব্রোমাইড দিতে পারি, হাইড্রোজেন ক্লোরাইড দিতে পারি, যে কোনো কোনো উদাহরণ দিলেই হবে। আমি এখানে ব্রোমিন দিয়ে দেখাইছি, ক্লোরিন দিয়ে দেখাইলেও একই কথা, বিক্রিয়াও সেম হবে আর কি। তাহলে সূত্র অনুসারে ঘটে ব্যাখ্যা, তাহলে আমাদের মার্ক-নিকোবের সূত্র দিয়ে জাস্ট এখানে একটা এক্সাম্পল ব্যাখ্যা করতে হবে এই। আচ্ছা, পরবর্তীতে আরেকটা আছে মার্ক-নিকোবের বিপরীত নীতি বা পারক্সাইড প্রভাব। এটা অনেক সময় টিকে আসে যে মার্ক-নিকোবের বিপরীত নীতি লিখো বা পারক্সাইড প্রভাবটা লেখো, এটা হলো এটার উল্টা আর কিছুই না। তাহলে এটা হলো পারক্সাইড থাকতে হবে এই বিক্রিয়ায়, এটাকে খারাস প্রভাবও বলা হয়। পারক্সাইডের উপস্থিতিতে অপরিসম অ্যালকিনের সাথে পোলার বিকারকের সংযোজন বিক্রিয়াকালে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দ্বয়ের যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা সর্বোচ্চ বা সবথেকে বেশি, বিকারকের ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হয়। মানে আগেরটা যেটা আমরা শিখছি মার্ক-নিকোবে, যে কোনো একটা মনে রাখবা, তাহলে আরেকটা হলো সেটির উল্টা, বিপরীতটা হলো প্রথম যে আমরা মার্ক-নিকোবটা শিখছি সেইটার উল্টা।
আচ্ছা, বিকারকের ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে হলো যেখানে বেশি হাইড্রোজেন থাকবে পারক্সাইডের অভাবে প্রভাবে, তাহলে এটা কিভাবে চিনবো যে এটা আসলে বিপরীত মার্কনিকভ হবে? তাহলে এখানে অবশ্যই আমরা একটা পারক্সাইড দেখতে পাবো, হাইড্রোজেন পারক্সাইড বা পারক্সাইড ডেরিভেটিভ বিভিন্ন যৌগ। আচ্ছা, H2O2 আর কি, এরকম যৌগ আমরা এখানে দেখতে পাবো। তাহলে পারক্সাইড থাকলে সেক্ষেত্রে হবে যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি, আগেরটার উল্টা, সেখানে ঋণাত্মক প্রান্তটা গিয়ে যুক্ত হবে, বাকি সব ওই আগের মতোই সেম। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা এই দুইটা নিয়ম পড়ে ফেলবো। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। সেটা হলো অ্যালকিনের হ্যালোজেন সংযোজন কৌশল। খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা 2014 লেখায় আরো আসছে পরীক্ষায়। আচ্ছা, তাহলে অ্যালকিনের হ্যালোজেন সংযোজন কৌশল ব্যাখ্যা করো। এখন হ্যালোজেন হিসাবে এখানে আমরা প্রথমে দেখব যে এক্স ধরে একটা আমি এখানে দেখাইছি। এখন যদি বলে যে অ্যালকিনে ব্রোমিন সংযোজন কৌশল, তাও সেম প্রসিডিউর। আবার যদি বলে যে অ্যালকিনে ক্লোরিন সংযোজন কৌশল, তাও একই প্রসিডিউর। শুধু তোমাকে এখানে এক্স এর জায়গায় আমাদের ব্রোমিন আসলে ব্রোমিন, ক্লোরিন আসলে ক্লোরিন বসাতে হবে। জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্রসিডিউরগুলো জানতে হবে যে এখানে ধাপটা কয় ধাপে হচ্ছে, কি কি জিনিস এখানে ইনক্লুড হচ্ছে, কি কি এখান থেকে বের হয়ে যাচ্ছে, কি কি এখান থেকে প্রবেশ করতেছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। কে কোন কার্বনে অ্যাটাক করতেছে, এই এই হলো এই বিক্রিয়াগুলোর মূল মানে কনসেপ্ট। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আচ্ছা, আর তোমরা যারা লাইভ ক্লাস দেখতেছো বিভিন্ন গ্রুপ এবং আমাদের যে পেজ থেকে সরাসরি যারা যুক্ত আছো, আম, তোমরা আমাদের এই সেশনের জন্য 5টা আমাদের কোর্স আছে। এই সেশন বলতে বর্তমানে যারা রানিং আছে চতুর্থ বর্ষে এবং যারা তৃতীয় বর্ষে পরীক্ষা শেষ করে চতুর্থ বর্ষে উঠেছে, উভয়ের জন্যই এই 5টা কোর্সই থাকবে। এখান থেকে ভৌত, জৈব রসায়নের নির্বাচিত বিষয়, অজৈব রসায়ন নির্বাচিত বিষয়, বিক্রিয়ার কৌশল, রাসায়নিক বর্ণালীমিতি, টোটাল 5টা সাবজেক্ট আমাদের এই সেশনে। এখন তোমরা যদি ভর্তি হও, যারা তৃতীয় বর্ষে মানে পরীক্ষা শেষ করেছো, অলরেডি কয়েকজন ভর্তি হয়েছো, আচ্ছা, তাহলে তোমরা এই 2 সাবজেক্ট লাইভ ক্লাস যেগুলো বাকি আছে এগুলো করতে পারবা। আর পরবর্তীতে এগুলো রেকর্ড হয়ে যাবে। তখন রেকর্ডের সাথে হয়তো কিছু এক্সট্রা লাইভ ক্লাস হতে পারে। আমাদের রেকর্ড ক্লাসগুলো এভাবেই নেওয়া হচ্ছে যাতে এইগুলো দেখলে আর কারো তেমন কোনো সমস্যা যেন না থাকে। ঠিক আছে? তারপরে সমস্যা যদি থাকেও সেক্ষেত্রে আমাদের আলাদা সাপোর্ট গ্রুপ তো রয়েছেই। আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আছে তাহলে এই 5টা সাবজেক্টে যারা একসাথে ভর্তি হবে, এখন শেষ মুহূর্তে তোমরা 4455 টাকায় ভর্তি হতে পারবে যদি একসাথে ভর্তি হও। আর সেক্ষেত্রে আমাদের পলিমারের যে হ্যান্ড নোট এটা ফ্রি থাকবে। এছাড়া আমাদের স্পেশাল পেইড ব্যাচও আছে, সেক্ষেত্রে সেখানে আমাদের পরীক্ষার আয়োজন করব কিছুদিনের ভিতরেই, এবং এখানে সরাসরি তোমার যুক্ত হয়ে ক্লাস করার সুযোগ সুবিধা আছে। এবং 4টা যারা একসাথে ভর্তি হবে তোমরা পলিমার রসায়নের হ্যান্ড নোট পেয়ে যাবে, মিনিমাম 4টা আর কি। এই হলো আমাদের কোর্স ডিটেলস, এখানে সবকিছু লেখা আছে এবং আমাদের পেজের পিন অপশনে গেলে তোমরা এগুলা পেয়ে যাবে। এখানে প্রত্যেকটার সাথে মডেল টেস্ট নেওয়ার ট্রাই করব আমরা পরীক্ষার আগে আগে, এবং এখানে রেকর্ড থেকে যায় গ্রুপে সিরিয়াল অনুযায়ী। আচ্ছা, তারপর যদি কারো একদম সমস্যা হয় যে ভাই একসাথে মানে টাকাটা বেশি হয়ে যাচ্ছে বা আমি টিউশন করাচ্ছি, সমস্যা হচ্ছে, অনেকে সমস্যার কথা বলে, সেক্ষেত্রে তোমরা 2 ধাপে এগুলা 2 ধাপে অথবা 3 ধাপে পেমেন্ট করার সুবিধা আছে আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে কিছু শর্ত আছে, শর্তগুলো পূরণ করে নিতে হবে। ঠিক আছে, আমরা পড়াশোনায় চলে যাই। অ্যালকিনের হ্যালোজেন সংযোজন কৌশল। তাহলে প্রথমে অ্যালকিন নিতে হবে। এখানে সাথে গ্রুপ না দেখালেও হয়, একটা সরাসরি আমি একটা অ্যালকিন স্ট্রাকচার দেখাইছি। তারপরে এখানে হ্যালোজেন, হ্যালোজেন হিসেবে X2, এইটাকে একটু ভেঙে লিখছি এখানে এক্স বন্ড এক্স। এখানে মুক্ত ইলেকট্রন জোড়গুলো না দেখালেও হয়, কোনো সমস্যা নেই। তারপর এখানে এখান থেকে বন্ধনটা কি হবে, বিভাজন হবে। একটা এখানে ধরো এখানে যদি 2টা ব্রোমিন থাকতো, তাহলে একটা ব্রোমিন সে এখানে গিয়ে ইলেকট্রন মেঘকে অ্যাটাক করে এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, চাক্রিক হ্যালোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে এইটা হলো একটা মধ্যবর্তী অবস্থা। তারপরে এই যে হ্যালোনিয়াম আয়নটা কিরকম, এখানে প্রথমে দ্বিবন্ধন ছিল, আমি একটু এঁকে দেখাচ্ছি। প্রথমে দ্বিবন্ধন ছিল, তারপর যখনই এখান থেকে একটা হ্যালোজেন সে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে এখানে দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে। এই হলো প্রথম কাজ। একক বন্ধন হয়ে সে তো যুক্ত হবে, তাহলে যুক্ত হবে এরকম 2টা কার্বনের সাথে যুক্ত হবে, আর এখানে একটা ক্যাটায়ন মানে চার্জ আকারে সে নিয়ে পুরোটাই একটা আয়ন আকারে এখানে সংযুক্ত হবে। এটা একটা মধ্যবর্তী অবস্থা আর কি। তারপর এখানে
পশ্চাৎ দিক থেকে মানে পিছন দিক থেকে, যেহেতু এখানে সামনের দিকে যুক্ত হয়েছে একটা হ্যালোজেন, তাহলে সে কি করবে, আর একটা যে হ্যালোজেন এখানে ছিল, এই যে পরমাণু, সে কি করে পিছন দিক থেকে অ্যাটাক করবে। পিছন দিক থেকে অ্যাটাক করে পশ্চাৎ দিকে আক্রমণ, এটাকে বলা হয় অ্যাটাক করে, সে এটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে একটা দেখো এটার উপরের সাইডে আছে, একটা দেখো এখানে নিচের সাইডে আছে। এটা একটা ডাই হ্যালাইড বা এন্টি অবস্থানে এখানে একটা যৌগ তৈরি, এটাকে বলা হয় মানে এন্টি উৎপাদ। আমরা পরবর্তী কিছু কোশ্চেন দেখবো যে সিন উৎপাদ, এন্টি উৎপাদ। তাহলে সিন মানে একই পাশে থাকবে দুইটা এখানে গ্রুপ, আর এন্টি মানে এখানে দুইটা বিপরীত দিক আছে, এটা আছে উপরে দেখো, এটা আছে নিচে আছে এরকম। আচ্ছা, তাহলে এখানে এই কথাগুলো একটু বলা আছে যে প্রথম ধাপে হ্যালোজেন অণুর মেরুকরণ ঘটে এবং হ্যালোনিয়াম আয়ন তৈরি হয়। হ্যালোজেন অণুটা এখান থেকে তারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে এখান থেকে তার এই একটা গিয়ে এখানে যুক্ত হয়ে এখানে হ্যালোনিয়াম আয়ন তৈরি হয়। তারপর কার্বন কার্বন দ্বিবন্ধনে আক্রমণ করে চাক্রিক হ্যালোনিয়াম, এই যে এটাকে বলা হয় চাক্রিক হ্যালোনিয়াম আয়ন ও হ্যালাইড গঠন করে। এখানে এই যে এটার সাথে যুক্ত হয় এবং আরেকটা তো এখানে থেকে যায়, সেই আরেকটা এখানে এক্স মাইনাস হিসেবে এখানে থেকে যায়, তাহলে সে আবার পরবর্তী ধাপে অ্যাটাক করে। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল, তাহলে দ্বিতীয় ধাপে এই যে এক্স মাইনাস বা এই যে হ্যালোজেনের যে অন্য আয়নটা, সে কি করে এখানে, আচ্ছা আরেকটা কথা বলে নিই, যখন এটাকে মেরুকরণ হয়, ধরো দুইটা ব্রোমিনের মেরুকরণের ফলে এখানে একজন এখানে ঋণাত্মক, একজন ধনাত্মক, এভাবে দুইটা চার্জিত হয়ে যেতে পারে, এরকম এই কিছু যৌগ আছে, এদের মেরুকরণ ধর্ম আছে। আচ্ছা, তারপর দেখো আহ, দুইটা সেম হলেও তারপরও তারা মেরুকরণ করতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে একজনের তড়িৎ বেশি কম হওয়াটা জরুরি না। এই ধরনের কিছু যৌগ আছে, তারা দুইটা সেম হওয়ার ফলে মানে সত্ত্বেও তারা কি করতে পারে, মেরুকরণ করে দুইটা এরকম সেপারেট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর দেখো এটা পরবর্তী আছে আরো ব্রোমিন সংযোজন, সেটা দেখাবো। হ্যাঁ, এই ধাপে আছে ব্রোমিনটা কিভাবে এখানে সংযোজন হয়, এ সম্পর্কে বিস্তারিত আছে। আচ্ছা, তারপর আগে একটু দেখি, তাহলে এখানে জাস্ট ব্যাখ্যাটা দেওয়া আছে আর এখানে পরীক্ষা আমি এভাবে নোট করেছিলাম, এইটা বুঝতে পারলে এগুলো তুমি এমনিতেই লিখতে পারবে আশা করি। দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইল হ্যালোনিয়াম আয়ন উপর এবং নিচ থেকে আক্রমণ করে ডাই হ্যালাইড গঠন করে। তাহলে এখানে উপর অথবা নিচ থেকে, এখানে একটা ও না, এখানে অবলিক আছে, উপর অথবা নিচ থেকে। এখন কথা হলো এই যে হ্যালোনিয়াম আয়নে যে হ্যালোজেনটা যুক্ত হয়েছে, সেটা যদি নিচ থেকে যুক্ত হয় তাহলে সে যুক্ত হবে উপর দিকে, পরবর্তী যে নিউক্লিওফাইলটা। আর সে যদি উপরে যুক্ত হয় তাহলে সে যুক্ত হবে নিচ থেকে, মানে বিপরীত দিক থেকে যুক্ত হবে। প্রথম হ্যালোজেনটা যেখানে থাকবে তার বিপরীতে অন্যটা এসে যুক্ত হবে, এভাবে করে আমরা মনে রাখতে পারি। তাহলে এভাবে করেই অ্যালকিনের হ্যালোজেন সংযোজনটা ঘটে। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপর এখন আমাদের পরীক্ষা আসে যেটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যালকিনে ব্রোমিন সংযোজনের কৌশল এবং স্ত্রী রসায়ন আলোচনা করো। হ্যাঁ, আচ্ছা এই ধাপটার কথা বলতেছো? হ্যাঁ, এটা কি বলতেছো যে এই এরকম দিতে হবে কিনা সেটা? না না না, এটা এভাবে দেখাতে হবে, এভাবে আহ, এই যে এইটা এটার কথা বলছো, এই যে হ্যালাইটটা ঋণাত্মক এটা। আচ্ছা হ্যাঁ, এটা চাইলে তুমি এখানে মানে প্লাস চিহ্ন দ্বারা মানে দেখানো যেত আর কি, যে এটা তৈরি হয়েছে প্রথম ধাপে এই দুইটা জিনিস। কিন্তু যেহেতু এটা আমরা, হ্যাঁ যেহেতু আমরা এটা কৌশল পড়তেছি, কৌশলে তোমার সব থেকে বেটার ওয়ে হলো দেখানো যে জিনিসটা আসলে কিরকম ভাবে হচ্ছে। তাহলে এখানে তুমি বাইরে এটা দেখাইয়া তুমি বলবা যে পশ্চাৎ দিক থেকে আক্রমণ হচ্ছে, এভাবে দেখানোটা আর কি বেটার আর কি। ঠিক আছে, তারপর দ্বিতীয় ধাপ কৌশল বললে যতটা এটা বিস্তারিত ভেঙে ভেঙে দেখানো যায়। আর যদি এমনিতে বিক্রিয়া চাইতো সেক্ষেত্রে আমরা শুরু থেকে একদম সরাসরি শেষে যেতে পারতাম। ঠিক আছে, যেহেতু এটা কৌশল আলোচনা করতেছি এই জন্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি পরবর্তীতে এটা বলছে যে এটা উল্লেখ করে দিছে ব্রোমিন, এটা তাহলে এই এক্স এর জায়গায় ব্রোমিন হবে, আর সবকিছুই সেম। আর এখানে একটা আছে স্টিরিওশন, এটা একটু আলাদাভাবে ব্যাখ্যা করতে হবে, আর দুইটা আলোচনা হবে। তাহলে কৌশল এবং স্টিরিওশন দুইটাই আসছে।
তাহলে প্রথম আমাদের কৌশলটা সেম প্রসিডিউরে এখানে এরকম সেম ভাবে, শুধু ওখানে হ্যালোজেনের জায়গায় এখানে আছে ব্রোমিন। তাহলে ব্রোমিনটা মানে হ্যালোজেন এক্স এক্স আকারে ছিল, এখানে আছে ব্রোমিন দেওয়া আছে, ক্লোরিন থাকতে পারে। তাহলে সেই প্রসিডিউরটা এখানে দেখাবা। এখানে হাতে দেখো বিভিন্ন গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, অ্যালকাইল গ্রুপ আছে, তারপর এখানে হাইড্রোজেন আছে, যে কোনো এখানে কেউ থাকতে পারে, যে কোনো একটা তোমরা মনে রাখবো ফরমেশন। আচ্ছা, তারপর এখানে দেখো বিপরীত দিক থেকে যুক্ত হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা ব্রোমিন হবে না এখানে, এটা কেটে দিছি আমি। এটা দেখো এই ব্রোমিনটা যদি এই পাশে থাকে, বাকিটা এই এটার বিপরীত দিকে হবে, মানে অন্য কার্বনের অন্য নিচ সাইডে হবে। এটা যদি উপর সাইডে হয়, এটা হবে নিচ সাইডে, এটা এইভাবে মনে রাখতে হবে। এই এন্টি অবস্থানে থাকবে। আচ্ছা, এখন গেল এটা। এখন আমরা একটু স্টিরিওশন আলোচনা করো, আলোচনাটা আমরা বই থেকে দেখি। আমি এখানে শুধু ডায়াগ্রাম এঁকেছিলাম, ওইটা দেখলেই আসলে আলোচনা পারা যায়। তারপর আমি তোমাদের প্রথমবারের জন্য একটু আলোচনাটা দেখিয়ে দিচ্ছি, এখানে আছে। মার্ক নিকোবরের এক্সাম্পল গুলো তোমরা এখন মানে কনসেপ্ট বুঝলে এগুলো দেখে নিবা যে কোন কার্বনের সাথে কোনটা যুক্ত হচ্ছে। তাও বইতে যদি ভুল থাকে তাও আশা করি তোমরা। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তোমাদের সব থেকে বেটার ওয়ে হলো, আমি এখানে বইতেও দাগানো আছে আমার, আবার খাতায় লেখা আছে, ঠিক আছে, আমার দুইটাই আছে। তাহলে যে জিনিসগুলো তোমার মনে হবে যে না আমি বই থেকে মানে মানে পড়তে মানে মানে পড়লে মুখস্থ হচ্ছে না তাড়াতাড়ি, বা অনেক কিছু আছে তুমি এক দুইবার পড়লেই তোমার হয়তো মুখস্থ হয়ে যাবে, সেগুলো তুমি বইতে জাস্ট মার্ক করে রাখবে পরে। হ্যাঁ, সেগুলো তুমি ওখানে, হ্যাঁ, সেগুলো তুমি ওইগুলো নোট করে ফেলতে পারো খাতায় ছোট করে, সংক্ষেপে আমার এখানে। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা, আমি যেভাবে তোমাদের নোট করে দিছি সেভাবে নোট করবা, ঠিক আছে? এই যে আমি এখানে দেখো, এই যে ধরো বইয়ের এক্সট্রা অংশগুলো কিন্তু এখানে নাই, ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা এই যে সব থেকে ভালো উপায় হলো যে অ্যাটলিস্ট এই যে প্রত্যেকটা, ধরো কোশ্চেনটা উঠে, এই যে আমি এখানে কোশ্চেনটা উঠেছি দেখো, কোশ্চেনটা উঠে আমি শুধু এখানে মেকানিজমটা লিখছি কিন্তু, আর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমার এখানে খুব সংক্ষেপে আলোচনা করা আছে। কারণ এগুলা যদি তুমি একটা বুঝতে পারো, একটা বুঝতে পারলে সবগুলার মেকানিজম বা ব্যাখ্যা সবগুলার একই। আর তুমি চাইলে ওই একটার ব্যাখ্যা লিখে বাকিগুলা জাস্ট শুধু এখানে বিক্রিয়াটা উল্লেখ করে রাখতে পারো একুরেট ভাবে বই থেকে, মানে ফলো করে রাখতে পারো। আর কোশ্চেনটা উঠেই রাখবা, টাইটেলটা যা দেখলে তুমি বুঝতে পারো যে এই টপিকস থেকে এই এই ধরনের কোশ্চেন আসতে পারে, এই এভাবে। আর যদি কেউ পারো যে সরাসরি বই থেকে, বা যদি ওখানে সাজেশনে যদি একুরেট থাকে সেখান থেকে পড়তে পারো, তাও পড়লেও হবে। যদি তোমাদের কষ্ট হয় আর কি নোট করতে, আর নোট করাটা সব থেকে বেটার ওয়ে আর কি, তাহলে খাতায় থাকলে একটা আলাদা কনফিডেন্স পাওয়া যায় পরীক্ষার আগে, যে না আমার সবকিছু গোছানো আছে। আর বই দেখলে পরীক্ষার আগে একটু অনেক সময় মানে হয়ে যায় যদি বই মানে গোছানো না থাকে। আমার বইটা গোছানো ছিল, আমার এখানে সবকিছু লেখা ছিল বা হাইলাইট করা ছিল। অন্যান্য অধ্যায়গুলো দেখবা যে বিভিন্ন সংজ্ঞা আমি দাগিয়ে রাখছিলাম আর কি, যেগুলা নোট করা নাই সেগুলো আবার বইতে দাগানো ছিল, এরকম এভাবে করে আর কি পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বোঝার জন্য তুমি জাস্ট কোশ্চেনটা ওখানে উঠাই রাখবা, এই কোশ্চেনটা উঠাই রাখবা, আর মেন কনসেপ্টটা তোমার এখানে থাকবে লেখা। মেন কনসেপ্ট লেখা থাকবে, আর কোশ্চেন যেটাই দেখবে যে এটা থেকে এই কোশ্চেনটা নতুন লাগতেছে তোমার কাছে, কোশ্চেনটা উঠাই রাখবে। এই এটা এমনিতে ধরতে পারবে আশা করি। তাহলে তুমি কোশ্চেনগুলো উঠাবা, আর আমি তো দেখাচ্ছি এখানে, তারপরে যদি কোনোটা দেখা যায় এখানে বাদ হয়ে গেছে বা আমি দেখাইনি, তাহলে আমাকে ইনফর্ম করবো, আমি এবার ওই কোশ্চেনটা তোমাদেরকে সলভ দিব। অথবা যদি বই থেকে না বুঝো, ঠিক আছে, আমি এখানে আলোচনা করবো, এখান থেকে কয়েক রকমের কোশ্চেন আসতে পারে। তাহলে এই হলো এক ধরনের কোশ্চেন আমি আজকে। হ্যাঁ, আচ্ছা, সেটা আমরা একদম অধ্যায়ের শেষে আমরা দেখব যে কম্বিনেশন করে যে কোশ্চেনগুলো আসে। তুমি একটু আমাকে দিয়ে রাখবা যে কোনো কোশ্চেন নতুন মনে হলে, আমাদের যে গ্রুপ আছে ওখানে দিয়ে রাখবো, আমি দেখবো, আমি ওগুলো নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকে এই কৌশল আমরা দেখলাম। এখন একটু আমরা এসটি রসায়নটা শিখি, এসটি রসায়নটা দেখি আমরা, ক্লাসটা শেষ করে নেক্সট দিন আবার অন্যান্য কৌশলগুলো দেখব। আচ্ছা, তাহলে স্টিরিওশন এইটা, এই কোশ্চেনটা দেখো কিভাবে আসে, এই কোশ্চেনটা কয়েকভাবে আসতে পারে। তাহলে নিচে আমি একটা কোশ্চেন লিখে রাখছি, দেখো বইয়ের ভিতরে আমি লিখে রাখছি। তাহলে এরকম দেখবা যে আমার বইয়ের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম কোশ্চেন লেখা আছে।
এর মানে হলো এই টপিকস থেকে এইভাবে কোশ্চেন আসছে বিগত সালে। তাহলে এটা কিভাবে আসতে পারে? এটা মূলত স্টিরিওশন। কিসের স্টিরিওশন? অ্যালকিনে হ্যালোজেন সংযোজনের স্টিরিওশন। তাহলে এভাবে আসতে পারে। আবার পরীক্ষায় বলতে পারে ট্রান্স টু বিউটিনে ব্রোমিন সংযোজনের স্টিরিওশন আলোচনা করো। তাহলে ট্রান্স টু বিউটিনে ব্রোমিনটা কিভাবে সংযোজন হয় এইটার স্টিরিওশন আলোচনা করো। মূলত ওই তোমাকে অ্যালকিনের হ্যালোজেন সংযোজনটাই চাইছে। জাস্ট একটু এখানে কি বলছে, উল্লেখ করে দিছে, মানে কার সংযোজনটা চাইছে, কার স্টিরিওশন চাইছে সেটা তোমাকে উল্লেখ করে দিছে, যেমন ট্রান্স টু বিউটিন। তাহলে এইটার আমাদের মানে গাঠনিক সংকেত জানতে হবে। তাহলে এই যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এরকম ভাবে আসতে পারে, তোমাকে সরাসরি স্টিরিওশন না বলে তোমাকে সরাসরি উল্লেখ করে দিবে যে ট্রান্স টু বিউটিন, অথবা অন্য একটা যে কোনো আহ, যৌগ তোমাকে উল্লেখ করে দিতে পারে যে এইটার স্টিরিওশন আলোচনা করো, বা ব্রোমিন সংযোজন বা হ্যালোজেন সংযোজন আলোচনা করো। এখন এভাবে আসছে, এখন পরীক্ষা আসতে পারে যে ট্রান্স টু বিউটিনের হ্যালোজেন সংযোজন আলোচনা করো বা স্টিরিওশন আলোচনা করো। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্রোমিন সংযোজনটাই দেখাবো। তাহলে একটা বললেই তোমার স্টিরিওশনে হয়ে যাচ্ছে। ট্রান্স টু বিউটিন এক্সাম্পল দিয়ে যদি তুমি পড়ো তাহলে এই কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে, প্লাস যদি হ্যালোজেন সংযোজন আসে সেটার আনসারও হয়ে যাচ্ছে একসাথে। তাহলে একসাথে আমরা তিনটা কোশ্চেন এখান থেকে খুব ইজিলি আনসার করতে পারবো। এই তাহলে এভাবে করে পড়তে হবে আর কি, যে কোশ্চেনগুলো দেখবে যে এইটার রিলেটেড, খাতায় না লিখতে পারলে বইয়ের এক কর্নারে লিখে ফেলবা। ঠিক আছে, এভাবে করে মানে পড়তে হবে গুছিয়ে। তাহলে এখানে অ্যালকিনের বন্ধনে হ্যালোজেন দুটি ধাপে সংযোজন ঘটায়, এই যে শুরুর ধাপগুলো এখানে বলছে। তারপর অ্যালকিনে হ্যালোজেনের আক্রমণ সমতলীয় দ্বিবন্ধনের একই দিকে সংঘটিত হয় না, বরং বিপরীত দিকে যেটা আমরা দেখলাম এখানে, যে বিপরীত দিক থেকে সে এসে অ্যাটাক করে, এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত দিক হতে উভয় কার্বনের এক এরূপ আক্রমণকে ট্রান্স বা অ্যান্টি সংযোগ বলে। তা আবার পরীক্ষা আসতে পারে যে অ্যালকিনের অ্যালকিনে হ্যালোজেন সংযোজনের অ্যান্টি কৌশল বর্ণনা করো। এভাবে আসতে পারে। এই যে দেখো, এই যে বইয়ের ভিতরে আছে যে এটাকেই অ্যান্টি সংযোগ বলে। তো এটা কিন্তু ধরতে হবে, বই পড়লে এটাই উপকারিতা, যে অনেক কিছু রিলেটেড এখানে ওয়ার্ড থাকবে। তাহলে নিম্নে কয়েকটি উদাহরণের সাহায্যে অ্যালকিনের হ্যালোজেন, তাহলে আমরা এখানে ট্রান্স টু বিউটিনটা পড়বো আর কি উদাহরণ হিসাবে, দেখুন একটা মনে রাখো আগে। আচ্ছা, তাহলে ট্রান্স টু বিউটিনের ক্ষেত্রে দেখি কি হয়। প্রথম ধাপে ব্রোমিনের বিক্রিয়ায় প্রথম ধাপে কাইরাল চাক্রিক আয়ন গঠন করে। এখন চাক্রিক ব্রোমিনিয়াম তুমি দিতে পারো চাইলে, কিন্তু এটা যদি কঠিন মনে হয় তুমি শুধু চাক্রিক আয়ন গঠন হয় এটাও বলতে পারো। কেটে দিছি মানে তুমি চাইলে লিখতে পারো। আবার যদি কারো কাছে কঠিন মনে হয় চাক্রিক আয়ন গঠন হয় এভাবে বলতে পারো সরাসরি, এটা আরো সহজ হয়ে যায়। তাহলে কাইরাল চাক্রিক আয়ন গঠন করে কখন? ট্রান্স টু বিউটিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ার প্রথম ধাপে। তাহলে এই চাক্রিক আয়নে ব্রোমিনিয়াম আয়ন তলের উপরে বা নিচে যেখানেই থাকুক না কেন, হ্যাঁ ঠিক আছে, থাকুক না কেন, ব্রোমাইড আয়ন তার বিপরীত দিক হতে এ বা বি পথে আক্রমণ করে, ফলে মেসো 2,3 ডাই ব্রোমো বিউটেন ঘটে। এটা এখানে ব্যাখ্যা পড়লে কিছুই বুঝবে না তোমরা তেমন, আমি তো এখান থেকে সরাসরি বলতেছি ওরা কি বলার ট্রাই করতেছে। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা অ্যালকিন নিছি, অ্যালকিন নিছি কি ট্রান্স টু বিউটিন, ট্রান্স টু বিউটিন, মানে ট্রান্স অবস্থানে দুইটা, এখানে তোমার এখানে কি আছে, দুইটা মিথাইল গ্রুপ আছে এবং দুইটাই বিপরীত দিকে আছে, তার মানে এখানে ট্রান্স। আর মিথেন ইথেন প্রোপেন বিউটেন মূল শিকলে এখানে চারটা কার্বন আছে, তার মানে এটা এক ধরনের বিউটেন শ্রেণীর। যেহেতু এখানে দ্বিবন্ধন আছে তার মানে এর নাম হবে ট্রান্স টু বিউটিন। ঠিক আছে, আচ্ছা তাহলে আর টু কেন বললাম? কারণ 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধনটা স্টার্ট হয়েছে, এভাবে যদি আমরা গণনা করি সেই জন্য এটার নাম হলো ট্রান্স টু বিউটিন। আচ্ছা, তাহলে ট্রান্স টু বিউটিনটা আগে লিখবা, লেখার পরে ব্রোমিনটা কিভাবে এখানে মেরুকরণ হয়েছে, একজন দেখাবে এখানে ডেল প্লাস, একজন দেখাবে এখানে ডেল মাইনাস। আচ্ছা, তারপর এখানে এখানে দুইটা পথ, এই পথটা একটু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আজকের বিক্রিয়াটা বুঝলে নেক্সট ক্লাসগুলোতে তোমাদের সহজ হয়ে যাবে। আর আমি 5 থেকে 7 মিনিট সময় নিব। আচ্ছা, তারপর দেখো এখানে দুইটা পদ, এখানে কি বলছে যে প্রথমে এই এখান থেকে একটা ব্রোমিন যেটা প্লাস চার্জ বিশিষ্ট ছিল সেটা এখানে যুক্ত হবে। সেটা যুক্ত হবে দেখো কিভাবে, এখান থেকে দ্বিবন্ধন থেকে এই বন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এই কার্বনের সাথে এই ব্রোমিনের সাথে একটা নতুন বন্ধন এখানে তৈরি হয়েছে। দেখো এই বন্ধনটা তৈরি হয়েছে, কিন্তু এখানে কিন্তু দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন ভেঙে গেছে। আর এই ব্রোমিন কি করবে, তার একজোড়া ইলেকট্রন দিয়ে আবার এই কার্বনের সাথে নতুন আরো একটা বন্ধন এখানে সে তৈরি করবে। এভাবে বন্ধন তৈরি করার ফলে এখানে একটা চক্র তৈরি হয়ে যাবে। এখন তুমি চাইলে এটা উপরেও দেখাতে পারতো, কোনো সমস্যা নেই। তখন পরবর্তী যে ব্রোমাইড আয়ন সেইটি আক্রমণ করতো নিচ থেকে। আমি এখানে যেহেতু বইতে এরা নিচ থেকে দেখাইছে, আমি এটা নিচ থেকে আঁকতেছি।
ব্রোমিন, ব্রোমিন, আর এইটা প্লাস ধরলাম, আর এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া এগুলো না দিলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা যুক্ত হইলো। এখন এটা একটা চাক্রিক যৌগ। এই তাহলে একটা একটা চক্র তৈরি করছে এখানে, একটা আয়ন তৈরি করছে, এটা একটা কাইরাল আয়ন। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে এখন এটা আলাদা হয়ে গেল। এখন বাকি এখানে কি ছিল? বিআর মাইনাস, বিআর মাইনাস ছিল। সেই বিআর মাইনাসটা এখানে কি করতে পারবে? এখানে তার পথ কিন্তু দুইটা, খেয়াল করতে হবে, এই ধাপটা খেয়াল করতে হবে। পথ কিন্তু দুইটা, হয় সে এই কার্বনকে অ্যাটাক করতে পারে, অথবা সে এই কার্বনকেও অ্যাটাক করতে পারে। সে দুই দিকের যে কোনো একদিকে যেতে পারে। ঠিক আছে, এখানে দুই দিকেই এখানে সেম কম্পোনেন্ট আছে, আর দুই দিকে গেলেই দুই ধরনের এখানে মেসোযৌগ তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এটার ক্ষেত্রেও দেখো ডাইব্রোমো বিউটেন তৈরি হয়েছে, আর এখানে এটার ক্ষেত্রেও ডাইব্রোমো বিউটেন তৈরি হয়েছে। দুইটাই হয়েছে মেসোযৌগ, কিন্তু জাস্ট একটা একটা দর্পণ প্রতিবিম্ব, আর কিছুই না। এইটার হাইড্রোজেনগুলো এই পাশে ছিল, এটার হাইড্রোজেনগুলো এই পাশে আছে, আর কিছুই না, বাকি সব একদম সেম। আচ্ছা, তারপর দেখো এখানে এখন এইটা থেকে তারা কিভাবে এই ধাপটা লিখলো। এখন কারো কাছে যদি এই যে মানে এই যে ড্যাশ লাইনগুলা বা এখানে বোর্ড লাইনগুলা, এই কনফিগারেশন যদি কারো কাছে কঠিন লাগে, তোমরা জাস্ট এখানে সংক্ষেপে এই যে আমি এখানে যেভাবে দেখাইছি, যদি কারো কাছে ওটা সময় সাপেক্ষ, একটু সময় লাগে পরীক্ষা আঁকতে, এই জন্য ওগুলো অত সময় পাওয়া যায় না পরীক্ষার হলে, আসলে টেনশনের মুহূর্তে ভাবতে ভাবতে অনেক, তাহলে তোমরা জাস্ট এরকম ভাবে সিম্পল বন্ড দিয়ে দেখাবা, কোনো সমস্যা নেই। এই সিম্পল বন্ড দিয়ে দেখিয়ে তারপর এটা এঁকে দিবাই, আমি এখানে যেভাবে আঁকছি আর কি। ঠিক আছে, এই আর এখানে মূলত এখানে এই যে ব্রোমিনটা এই যে অ্যাটাক করে মূলত এই যে দ্বিবন্ধনে, মানে পাই ইলেকট্রনে, সেই জন্য তীর চিহ্নটা যদি দেখাতে চাও সেক্ষেত্রে তুমি চাইলে দ্বিবন্ধন থেকে দেখাতে পারো, এটা মানে একুরেট হবে বেশি। এই জন্য আমি এটা কেটে দিছি, এটা কেটে আমি এখান থেকে দেখাইছি। তাহলে এটা থেকে যখন এটাকে অ্যাটাক করে, তখন এখান থেকে ব্রোমিনটা এখান থেকে আউট হয়ে যায়। আউট হয়ে গেলে এখানে সেই বন্ধনজোড় ইলেকট্রন নিয়ে এখান থেকে বের হয়ে যায়। বের হয়ে গেলে এইটা গিয়ে পরবর্তীতে আবার অ্যাটাক করে। এখন সে এই পথেও অ্যাটাক করতে পারে। চিত্রগুলো আমি যেভাবে আঁকছি এখান থেকে আঁকবা বইয়ে, আমি জাস্ট দেখালাম ওটা ভালো স্ক্রিন দেখানোর জন্য, ক্লিয়ার। আচ্ছা, তারপর এখানে এ পথে আক্রমণ করতে পারে, বি পথে আক্রমণ করতে পারে। তাহলে এ পথে আক্রমণ করলে কি হবে খেয়াল করো। এ পথে আক্রমণ যদি করে তাহলে ব্রোমিনটা এইখানে এসে যুক্ত হবে, এইখানে, এইখানে এসে যুক্ত হবে, এই যে, তাহলে এইখানে এসে যুক্ত হয়েছে। আর যখনই এ পথে আক্রমণ করবে, আর এই যে বন্ধনটা তখন এখান থেকে ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে এই পথে এই বন্ধনটা ভেঙে গিয়ে তখন শুধু এই বন্ধনটা থাকবে, মানে এই সাইডের এই ব্রোমিনটা থেকে যাবে। এই, ঠিক আছে। আচ্ছা, তাহলে চাকরিগণ এখন আবার কল্পনা করো যে এটা যদি বি পথে যেত, বি পথে গেলে কি হতো? বি পথে গেলে সে এই ব্রোমিনটা এই কার্বনের সাথে এদিক থেকে এসে যুক্ত হতো, এই যে দেখো, এই এদিক থেকে এসে যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, শুধু এটাই দেখতে হবে যে কোন দিক থেকে আমরা এটা নিচ্ছি। এখানে বি মানে আমরা বি পথে আক্রমণটা দেখাইছি, এ মানে আমরা এ পথে আক্রমণটা দেখাইছি। তারপর দেখো এখানে, তাহলে এই যখনই এটার সাথে যুক্ত হবে, এক কার্বনের সাথে কখনোই এখানে, তখন এটা তখন কার্বনের সাথে বন্ধন কয়টা হয়ে যাবে? 1 2 3 4 তো অলরেডি আছে, এখানে যদি আরো একটা বন্ধন থাকতো তখন তো 5টা হয়ে যেত, যেটা সম্ভব না আসলে। কার্বনের এখানে যোজনী 4, এখানে 4টার বেশি বন্ধন এখানে থাকবে না। তাহলে স্বভাবতই এইটা এখনই যখন এটার সাথে যুক্ত হবে, এই বন্ধন সাথে সাথে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে এই ব্রোমিনটা আলাদা হয়ে এই কার্বনের সাথে চলে যাবে, মানে নিচের যে প্রথম ধাপে যেটা যুক্ত হয়েছিল সেইটা। আর এটা হলো দ্বিতীয় ধাপের যে ব্রোমাইড আয়ন ছিল, প্রথম ধাপে যেটা আলাদা হয়েছিল সেই ব্রোমাইড আয়নটা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি। আচ্ছা, তাহলে এইটা কোথায় যুক্ত হয়েছে দেখো, তাহলে এই ব্রোমিনটা কোথায়? এই ব্রোমিনটা হলো এই যে নিচে। আর এই ব্রোমিনটা কোথায়? এই ব্রোমিনটা হলো এখানে। বইয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে, তোমরা চিত্রটা এখান থেকে আমি যেভাবে আঁকছি এখান থেকে ফলো করবো। এখানে আমি একুরেট ভাবে চেষ্টা করেছি চিত্রগুলো দেওয়ার জন্য, বাট মানে গাঠনিক সংকেতগুলো, বিক্রিয়াগুলো দেওয়ার জন্য। আচ্ছা, তারপর এখানে তাহলে মেসো একটা সমাণু তৈরি করে। মেসো মানে কি? এখানে একটা তল প্রতিসাম্য বিদ্যমান। তার দেখো এই পাশ এবং এই পাশ যদি আমরা মাঝখানে একটা তল কল্পনা করি, তাহলে উভয় পাশ কি হয়? তার সমান হয়। তাহলে এখানে একটা তল প্রতিসাম্য আছে, তার মানে এটা একটা মেসোযৌগ। তারপরে এইটার বিপরীত, মানে এইটার দর্পণ প্রতিবিম্ব এখানে নিচে একটা এঁকে দিবা, মানে এইটা জাস্ট ঘুরাই দেবা, ব্রোমিনটা দুইটা এই পাশে নিয়ে আসবা, হাইড্রোজেন দুইটা এই পাশে নিয়ে আসবে। তাহলে এভাবে করে আমরা কি করব, এই যে এন্টি সংযোগটা দেখাবো। এটাকে বলা হয় এন্টি সংযোগ, মানে ব্রোমিন দুইটা এখানে বিপরীত দিকে যুক্ত হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এভাবে করে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো।
আচ্ছা, কোন ধাপে বুঝতে পারো না একটু আমাকে আবার একটু বলো। আচ্ছা, আমি সংক্ষেপে একটু রিভিশন দিচ্ছি, হ্যাঁ বুঝতে দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু লেখা টাকা আছে, লেখা টাকা এখানে ওই এই লেখাগুলোই তোমরা লিখবা, এই যে এখানে যে লেখাগুলো আছে এই পর্যন্ত লিখলি এনাফ ট্রান্সট্রিবিউশনের জন্য। আচ্ছা, তাহলে আমি একটু আবারও শুরু থেকে এইটা দেখি আমরা আজকে। এই লেখাগুলো এখানে লেখা আছে, সংক্ষেপে ছোট করে লেখা আছে। হ্যালোজেনের দুই প্রান্তে তখন, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি একটু শুরু থেকে আবার একটু রিভিশন দিচ্ছি, মানে এখন তোমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করো। 2 মিনিট আমি সংক্ষেপ বলতেছি। তাহলে প্রথমে আমরা কি করতেছি এখানে, এটা হলো অ্যালকিনের হ্যালোজেন সংযোজন অথবা ব্রোমিন সংযোজন, অথবা আমরা বলতে পারি এন্টি সংযোজন। এটার কি পড়তেছি, স্টিরিওশন পড়তেছি, মানে কিভাবে হচ্ছে, এখান থেকে কি কি পাবো, কি কি প্রোডাক্ট পাবো, কয়টা পথে এটা ঘুরতে পারতেছে, মেসোযোগ পাচ্ছি শেষে গিয়ে দেখলাম। তাহলে এইটা এখানে বিস্তারিত আমাদের কি করতে হবে, ডায়াগ্রাম সহ দেখাতে হবে। আচ্ছা, গেল এটা। তাহলে প্রথমে আমরা কি নেব, এখানে একটা অ্যালকিন নিব। অ্যালকিন হিসেবে আমরা নিলাম ট্রান্স টু বিউটিন। ট্রান্স টু বিউটিন নিলাম। ট্রান্স টু বিউটিনে কি হবে, এখানে ট্রান্স টু বিউটিনের সাথে আমরা একটা হ্যালোজেনের সংযোগ ঘটবে, যেটা আমরা ধরলাম এখানে ব্রোমিন। আচ্ছা, তাহলে এইটার মেরুকরণটা আগে বুঝতে হবে, যে এখানে ব্রোমিনের এখানে মেরুকরণটা আসলে কেন হয়। আমি একটু সাইড নোট লিখেছি, দেখো, যে অ্যালকিনের সংস্পর্শে যখন আসে, এই যে এই ধরো ব্রোমিন এখানে জোরে আসলো, তাহলে যখন আসলে হ্যালোজেনের দুই প্রান্তে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক চার্জে পরিণত হয়। যখনই হ্যালোজেনগুলা অ্যালকিনের সংস্পর্শে আছে বা কাছাকাছি আসে, তখন এখানে কি হয়, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়ে যায়। এই ঘটনাটাকেই বলা হয় মেরুকরণ। তাহলে এখানে ব্রোমিনের ক্ষেত্রেও সেম হবে। ব্রোমিনের একটা হয়ে যাবে ধনাত্মক প্রান্ত, আর একটা হয়ে যাবে ঋণাত্মক প্রান্ত। মেরুকরণ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা জানি এখানে আমাদের পোলার বিকারক লাগবে। তাহলে এখানে এই যে Br2, এটা কিন্তু পোলার বিকারক হিসাবে কাজ করতেছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আচ্ছা, তাহলে দেখো প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে এখানে একটা মধ্যবর্তী ধাপ তৈরি করবে। আমি একটু মুছে দিচ্ছি তোমাদেরকে সুবিধার্থে। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথম ধাপে এখানে কি হচ্ছে, দেখো, প্রথম ধাপে এখানে একটা চাক্রিক যৌগ তৈরি করবে, এবং এখানে একটা ব্রোমাইড আয়ন তৈরি হবে। ব্রোমাইড আয়ন এবং একটা চাক্রিক যৌগ। আর এই যে ব্রোমিনটা এখানে যুক্ত হবে, এখানে একটা মধ্যবর্তী, সে এখানে একটা এই যে প্লাস প্রান্তটা মূলত এখানে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতেছে। আমি এই কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলতেছি, এটা মূলত ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতেছে। আর ইলেকট্রোফাইল যারা কি করে, যেখানে ইলেকট্রনের ঘনত্ব আছে সেখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এখানে যেহেতু দ্বিবন্ধন, মানে এখানে যে পাই ইলেকট্রন আছে, সেতে খুব সহজেই গিয়ে সে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করে গিয়ে সে এই দুই কার্বনের সাথে একটা চাক্রিক যৌগ গঠন করে ফেলবে। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পারতেছি। তাহলে এই যে ব্রোমিনটা সে যখন অ্যাটাক করবে, তখন তার এই যে দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে একক বন্ধন তৈরি হয়ে যাবে। একক বন্ধন তৈরি হয়ে গেলে ব্রোমিনটা তার সাথে একটা চাক্রিক যৌগে আবদ্ধ হয়ে যাবে। তাহলে এখানে কি করছে, ইলেকট্রোফাইল হিসাবে সে কাজ করছে। আচ্ছা, কাজ করে তাহলে পুরোটা এখানে কি করছে, একটা চাক্রিক যৌগ গঠন করছে। গেল এই প্রথম ধাপ। পরের ধাপে কি হয়েছে, এখানে যে ব্রোমাইড আয়ন আমরা পেয়েছিলাম, তাহলে বিআর প্লাসটা এখানে গিয়ে যুক্ত হয়েছে, কিন্তু এইটা তো রয়ে গেছে, তাই না? এই যে বিআর মাইনাসটা তো আমাদের হাতে রয়ে গেছে। তাহলে এইটা আবার কি করবে, সে আবার বিআর মাইনাসটা সে আবার দুইটা পথেই এখানে অ্যাটাক করতে পারে। হয় এই কার্বনের সাথে অ্যাটাক করবে, অথবা এই কার্বনের সাথে অ্যাটাক করবে। দুইটা তার পথ, মানে অ্যাটাক করার রাস্তা হলো দুইটা। সে এ পথেও যেতে পারে, বি পথেও যেতে পারে। তাহলে আমাদেরকে দুইটা পথই দেখাতে হবে, এবং দুইটা পথে কি কি তৈরি হয় সেটাও দেখাতে হবে। আচ্ছা, তাহলে যখনই এ পথে সে অ্যাটাক করবে, এ পথে অ্যাটাক করলে এই কার্বনের সাথে যুক্ত হবে সে। তাহলে আমরা এখানে লেখার সময় এই কার্বনের সাথে ব্রোমিনটা লিখবো, উপরের যে ব্রোমিনটা এই কার্বনের সাথে থাকবে অবশ্যই। আর তখন এই কার্বনের সাথে যখন যুক্ত হবে, তখন এই পথে এই ব্রোমিনটা কি করবে, সে এই বন্ধনজোড় ইলেকট্রন নিয়ে সে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। কোন কার সাথে চলে যাবে, এই কার্বনের সাথে থেকে যাবে। এই যে দেখো, এই কার্বনের সাথে থেকে গেছে। আর বাকি যে এখানে গ্রুপগুলো আছে তারা এখানে
আগের মতোই তারা এখানে বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। এই গেল এ পথ। আশা করি বুঝতে পেরেছো। তারপর এখান থেকে এইটাকেই আমরা, আচ্ছা এই যে এখানে, আচ্ছা দাঁড়া আমি একটু দেখতেছি। মুক্তজোর এখানে সে এখান থেকে একজোড়া বন্ধন জোর নিয়ে যাবে। হ্যাঁ, কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ এখানে ৩ জোড়া, হ্যাঁ ৩ জোড়া থাকে, কিন্তু এখান থেকে যখন সে বিচ্ছিন্ন হয়েছে তখন সে বন্ধন জোড় যে ইলেকট্রন জোড় আছে সেইটাও তো নিয়ে আসছে, তাই না? তাহলে সেটা নিয়ে আসতে তখন তো হয়ে যাবে ৪ জোড়া। বুঝতে পারছো এখন? হ্যাঁ, মানে ব্রোমিনের কথা বলতেছো? হ্যাঁ, বন্ধন গঠন করলে বাকিগুলো এখানে থেকে যাবে। এই যে দেখো এখানে কিন্তু থেকে আছে, এই যে এখানে কিন্তু রয়ে গেছে, এই যে বাকিগুলো এখানে থেকে যাবে। যেগুলো ওখানে লাগবে বন্ধন গঠন করতে সেগুলো ওখানে ইউজ হয়ে যাবে, আর বাকিগুলো ওর মাথার উপরে থেকে যাবে। এভাবে করে। এই যে দেখো এখানে, এখানে যখন এখানে এর সাথে যুক্ত হবে, পরের ধাপে দেখায় নাই আসলে, এগুলো দেখানোর দরকার হয় না। এর পরের ধাপে দেখায় নাই আসলে। তাহলে এখানে একটা এখানে ইউজ হয়েছে, বাকিগুলো এখানে রয়ে গেছে। ঠিক আছে, যেগুলো ইউজ হবে হবে, আর বাকি যেগুলো থেকে যাবে সেগুলো এখানে ওর মাথার উপরে থেকে যাবে। তাহলে তোমার যদি কনফিউশন হয় তাহলে এগুলো স্কিপ করতে পারো। এই যে মুক্তজোড় ইলেকট্রনটা এখানে জরুরি না, তুমি এখানে জাস্ট কোনটা ধনাত্মক ঋণাত্মক এইটা দেখানোটা জরুরি আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তজোরটা স্কিপ করতে পারো। হ্যাঁ, ওইটা পরীক্ষার সময় অনেক সময় কনফিউশন হয়, এগুলো নিয়ে দুইটা হবে না তিনটা হবে, ঝামেলা হয়, আবার হিসাব করা লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এটা স্কিপ করলে হবে, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আমাদের মেরুকরণটা দেখাতে হবে। হ্যাঁ, ধনাত্মক আর ঋণাত্মক দেখাও, হ্যাঁ এভাবে দেখাও, এটা প্লাস আর এটা মাইনাসটা পরবর্তী এসে যুক্ত হবে, এভাবে দেখালেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর এখানে এইটা এ পথে আসলে এই যৌগটা তৈরি করবে, আর বিপথে আসলে আহ, এই কার্বনের সাথে যুক্ত হবে, তার মানে এখানে এইটার সাথে যুক্ত হবে। আর এই বন্ধনটা তখন ভেঙে গিয়ে এই ব্রোমিনটা তখন, এই নিচের ব্রোমিনটা তখন এই কার্বনের সাথে চলে, মূলত উল্টা। এইটা যদি এই কার্বনের সাথে আসে, অপর ব্রোমিন নিচের ব্রোমিনটা এই কার্বনের সাথে চলে যাবে। আর এইটা যদি উপরের ব্রোমিনটা যদি এই কার্বনের সাথে আসে, তাহলে নিচের ব্রোমিনটা এই কার্বনের সাথে চলে যাবে। এই জন্য এটাকে বলা হয় এন্টি সংযোগ, মানে বিপরীত দিকে সংযোগ। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আবারও বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। কারো কোনো কনফিউশন আছে? এই যে কয়টা কোশ্চেন দেখালাম এগুলো তোমাদের কাজ হলো, আমি এই যে ৩ ৪টা বা ৫টা যেগুলোই দেখাই, তোমাদের কাজ হলো এগুলো পড়ে খাতায় নোট করে ফেলা সাথে সাথে। এগুলো তো আগেই দিয়েছিলাম, জানি না মানে কে কে উঠেছো খাতায়। আগেই তোমাদের পিডিএফটা দিয়েছিলাম আমার নোট করা যেগুলো ছিল, এখন জাস্ট ওগুলো আমি তোমাদেরকে ধরিয়ে বুঝিয়ে দিব যে কি জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা এখন ট্রাই করব আজকে, আজকে রুটিন ছিল বৃহস্পতিবার, হ্যাঁ। তাহলে এরকম ভাবে আমরা রবি মঙ্গল বৃহস্পতি তোমরা ধরে রাখো, রবি মঙ্গল বৃহস্পতিবার তোমাদের হয় ভৌত অথবা বিক্রিয়ার কৌশল, দুইটার যে কোনো একটা ক্লাস হবে। কোনটা হবে এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, শেষ কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কনফিউশন নাই, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। আ, হ্যাঁ হ্যাঁ, পৃথকীকরণটা হ্যাঁ আমি তো শুরুতেও বলেছি, আসলে এটা তোমাদের বইগুলা এমনভাবে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, ফোর্থ ইয়ারে সবগুলো সাবজেক্টই মোটামুটি তুমি যদি না পড়ো, না পড়লে সবগুলো এলোমেলো মনে হবে, তোমার গুছিয়ে রাখতে হবে। মেন কথা হলো পরীক্ষার আগে অ্যাটলিস্ট কিছু না করতে পারলেও অন্যান্য সাবজেক্টগুলোতে বেশি ইফোর্ট দিবা। অ্যাটলিস্ট ওগুলা একবার করে রিডিং পড়ে হলেও পড়ে রাখবা। আর প্রশ্নগুলা তোমার যাতে পরীক্ষার সময় খুঁজতে না হয়, যে এই কোশ্চেনের অ্যান্সার এখনই তুমি সংগ্রহ করে রাখো, যেখান থেকে পাও, যে বই থেকে পাও, যেখান থেকে পাও এখান। না না না, নোট, নোট করাটা, হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এগুলা নোট দরকার হয় না, এগুলা আমিও নোট তেমন করি নাই। হ্যাঁ, আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে ট্যাকেল দেওয়ার জন্য আমি তো বললাম যে তোমাদেরকে মেইন বইয়ের মানে কনসেপ্ট আগে বুঝতে হবে, যে ওখানে যে কয়টা ক্রোমাটোগ্রাফির পদ্ধতি মনে হয় ৪ ৫টা আছে, প্রত্যেকটা এক একটা অধ্যায়ের নাম দেখবা, যে গ্যাস ক্রোমাটোগ্রাফি, তারপর হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, তারপর কলাম ক্রোমাটোগ্রাফি। এখন তোমাকে মেইন মেকানিজমটা বুঝতে হবে, মেকানিজম বুঝতে হবে যে কলাম ক্রোমাটোগ্রাফি আসলে কি কি হচ্ছে।
এখানে একটা কলাম নিচ্ছে, কলামটা কি কি দ্বারা বানাচ্ছে, তারপর প্রসিডিউর গুলো পরের ধাপে কি করতেছে, কাগজ ক্রোমাটোগ্রাফিতে আসলে কি হচ্ছে, কে এখানে মোবাইল ফেসকে, স্থির দশাকে, গতিশীল দশাকে, এই যে প্রত্যেকটার যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো তুমি বারবার রিডিং পড়ার বোঝার ট্রাই করবা। যেটা না বুঝো তুমি সরাসরি ইউটিউবে সার্চ দিয়ে এটা ভিডিওটা দেখবা। এখন তোমার কাজ হলো বই থেকে বিগত সালের যে কোশ্চেন গুলো আসছে ওগুলো তুমি মার্ক করে রাখবা যে এই টপিকস থেকে বইতে কোশ্চেন আসছে। শামস বইটা ফলো করতে পারো, এটা মোটামুটি ভালো, মোটামুটি আর কি। হ্যাঁ, সাজেশনও ফলো করতে পারো, এটার ক্ষেত্রে সাজেশনও ফলো করতে পারো, কিন্তু বইয়ের সাথে একটু মিলেই না। হ্যাঁ, মেন বইটা লাগবে, হ্যাঁ, কিন্তু পৃথকীকরণে, হ্যাঁ, পৃথকীকরণে তোমার ভুল তেমন থাকবে না, কারণ এখানে বিক্রিয়া খুব কম আছে। বিক্রিয়া যেখানে ওইটা আবার বইয়ের সাথে মিলাই দেখবা, কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টগুলো সাজেশন থেকে পড়তে পারো। মানে আর যেগুলো সমীকরণ, তোমার রিয়াকশন যেগুলো, এগুলো অবশ্যই তোমরা বই থেকে পড়বা, এগুলো আমি সাজেশন। আচ্ছা, মেন বই সাজেশন মিলে এখন তুমি যদি মনে করো যে সাজেশনে কোশ্চেনটা সাজানো পাও, তাহলে ওখান থেকে পড়ে ফেলবা। যদি দেখো যে না, ভালোই এখানে লেখা আছে, গোছানো আছে, ওখান থেকে পড়ো। আর যদি দেখো যে এটা সাজেশনে নেই, তখন তুমি বইতে জিনিসটা মার্ক করে রাখবা, অথবা সাজেশনে যেটা ভালো আছে বা বইতে ভালো নেই, তুমি ওখানে লিখে রাখবা সাজেশনের উপরে যে এইটা বইয়ের এত পেজ। আবার বইয়ের উপরে লিখে রাখবা যদি সাজেশন থেকে পড়তে যাও, যে সাজেশনে এত পেজ, এবার রেফারেন্স দিয়ে রাখবা। তাহলে পরীক্ষায় তোমার আর খুঁজতে হবে না পৃষ্ঠে উল্টে উল্টে, তুমি এত পেজে চলে গেলে ওই কোশ্চেনটা আনসার পেয়ে যাবে। আমি এভাবে করে লিখে রাখতাম অনেক সময়, যে যদি একটা সাজেশনে একটা বা বইতে একটা কোশ্চেন ভালো না দেওয়া থাকতো, ওখানে যদি দেখতাম যে ওরা অন্য বই থেকে একটা ভালো অ্যান্সার দিয়ে দিছে, তখন ওইটা রেফারেন্স হিসেবে বই এখানে লিখে রাখতাম যে এইটা এখান থেকে পড়বো। এইভাবে গুছিয়ে রাখতে পারো। সব তো আর লেখা এখন আসলে সময় সাপেক্ষ। তোমরা কঠিন যে সাবজেক্টগুলা, সবই কঠিন, কিন্তু তারপর আবার কঠিন আছে। ভৌত, বিক্রিয়ার কৌশল, বর্ণালিমিতি, এগুলা বেশি ফোকাস দাও। এগুলো ফোকাস দাও, আর বাকিগুলা গুছিয়ে রাখো। গোছানোটাই মেইন পরীক্ষার আগে, ঠিক আছে? তারপর তখন রিভিশন দেবা ২-১ দিন যেটা বন্ধ থাকে। হ্যাঁ, কোশ্চেন আমি দাঁড়াও একটু, আমি লাইভ